আমরা কি লাইভ গেছি? লাইভে আছি আমরা। আজকের লাইভ ক্লাসের সঙ্গে যুক্ত সকল ছাত্রছাত্রী এবং সকল অভিভাবক বৃন্দকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকে ক্লাস 8-এর কেমিস্ট্রি, বলতে গেলে এটা আসলে আমাদের বিজ্ঞান, কিন্তু বিজ্ঞানের মধ্যে এটা কিন্তু আমাদের কেমিস্ট্রি, বলতে গেলে এটা রসায়ন ক্লাস। তো আমরা সেই বিজ্ঞানের অধ্যায় 6 পরমাণুর গঠন নিয়ে আলোচনা করবো আজকে। আচ্ছা, এই পরমাণুর গঠন নিয়ে আলোচনা করার আগে তোমরা অনেকেই একটা কথা বলছো, সেটা হচ্ছে তোমরা লগ ইন করতে পারতেছো না তোমাদের ওয়েব পোর্টালে। আমি জাস্ট ছোট্ট 1 মিনিট করে তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কিভাবে তোমাদের ওয়েব পোর্টালে ঢুকতে পারবা। জাস্ট এটা দেখেই আমরা আমাদের ক্লাসটা শুরু করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে তোমাদের যে কোনো ব্রাউজার লাইক ক্রোম, গুগল, যেটাই হোক না কেন, নর্মালি গুগলে আমরা ইউজ করি। সো গুগলে যাবা, গিয়ে তোমরা সার্চ অপশনে গিয়ে তোমরা লিখবা হচ্ছে উদ্ভাস স্টুডেন্ট লগ ইন, ঠিক আছে? জাস্ট উদ্ভাস, এই যে উদ্ভাস, ঠিক আছে? তারপর হচ্ছে স্টুডেন্ট লগ ইন। দেখবা তুমি অর্ধেক লিখলে দেখবা চলে আসে, দেখো উদ্ভাস স্টুডেন্ট লগ ইন, এখানে চাপ দিবা। এরপর তোমার চলে আসছে যে স্টুডেন্ট লগ ইন উদ্ভাস উন্মেষ, গেলা এখানে গিয়ে এই দেখো আমরা তো অলরেডি লগ ইন করছিলাম, যেন আমাদের চলে আসছে। তার আমরা এখান থেকে লগ আউট করি। লগ আউট করে তোমাদের আবার ভালো করে দেখাই। আসো, তুমি যখন ওইখানে ঢুকবা, ঢুকলে তোমার এরকম একটা ইন্টারফেস তুমি পাবা, স্টুডেন্ট লগ ইন, ঠিক আছে? এখন উদ্ভাস থেকে তোমাকে নিশ্চয়ই যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে দেওয়া হয়েছে। তুমি এখানে সেই তোমার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তুমি দিবা। তো আমরা আমাদের একটা ডেমো হিসেবে আমরা আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার আমরা এখানে দেই, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের মতো একটা করে আমরা দিই, ধরো 1593677, এটা আমাদের একটা আইডি। তো তুমি যখন লগ ইন করছো সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে পাসওয়ার্ড যাচ্ছে। এখন অনেকের কাছে কিন্তু পাসওয়ার্ডটা থাকে না। তো ধরো তোমার কাছে, তুমি প্রথমবার ঢুকছো, তোমার কাছে পাসওয়ার্ডই নেই, তখন তুমি কি করবা? এই যে ফরগেট পাসওয়ার্ডে চাপ দিবা। ফরগেট পাসওয়ার্ডে চাপ দিলে তখন তুমি নিজের মতন করে একটা পাসওয়ার্ড সেট করতে পারবা। আর পাসওয়ার্ড যদি তোমার সেট করা হয়ে থাকে তখন তুমি তোমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবা, কারণ আমাদেরটা আমরা দিই এখানে। আচ্ছা, পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখন আমরা করলাম লগ ইন। এই লগ ইন করলেই তোমার এখানে সব কিছু চলে আসছে। দেখো দেখো তোমরা এই পেজটা পাইছো কিনা, যে লাইভ ক্লাস, লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম, সলভ শিট, তো কিউএনএ সার্ভিস, তোমাদের সব কিছু কিন্তু এখানে তোমাদের থাকবে, ঠিক আছে? আচ্ছা, আর তুমি এখান থেকে দেখতে পারো যে তুমি যদি কোনো ক্লাস মিস করে থাকো, এই দেখো পাস্ট ক্লাস, দেখো এখানে পাস্ট ক্লাস আছে, পাস্ট এক্সাম, তুমি যদি কোনো কিছু মিস করে থাকো, ঠিক আছে? আচ্ছা, আর অনেকে এখনো প্যারালাল টেক্সটের হার্ড কপি পাও নাই। সো আপাতত যেহেতু পাচ্ছ না এখনো, আমরা আগে তোমাদের একটা সফট কপি দিয়ে রাখবো। তার পরবর্তীতে যখন প্রিন্ট হয়ে যাবে তখন তোমাদেরকে যার যার প্যারাল টেক্সট, মানে প্রিন্টের প্যারাল টেক্সট তোমাদের দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর তোমরা তোমাদের আপাতত প্যারাল টেক্সটটা এখান থেকে পাবা। দেখো, এই যে কোর্স এন্ড কন্টেন্টে যাবা, the page is responding, দাঁড়া আমরা এখান থেকে এক্সিট করে ফেলি। আচ্ছা দেখো, কোর্স এন্ড কন্টেন্টে যাবা। এই কোর্স এন্ড কন্টেন্টে গেলে দেখো তোমার এখানে চলে আসবে, তোমার যেহেতু ক্লাস 8, তোমরা এই ক্লাস 8-এর একাডেমিক প্রোগ্রামে চাপ দিবা। চাপে দেখবা যে এখানে তোমাদের সব প্যারালাল টেক্সট কিন্তু চলে আসবে, ঠিক আছে? তোমরা সফট কপিটা এখান থেকে পেয়ে যাবে। এখন হয়তো আপলোড দেওয়া হয়নি, বাট যখন আপলোড দেওয়া হয়ে যাবে তখন তোমরা এখান থেকে সফটগুলো পেয়ে যাবা। আর চিন্তার কোনো কারণ নেই, কারণ তোমরা কয়েকদিনের মধ্যেই তোমাদের প্রিন্টেড প্যারালাল টেক্সট তোমরা হাতে পেয়ে যাবা, ঠিক আছে? তো এই হচ্ছিল আমাদের ওয়েব পেজে লগ ইন। আর তোমাদের হোপসও দেখাইতে হবে না যে তোমরা অলরেডি দেখে ফেলছো অলরেডি যে লাইভ ক্লাসে কিভাবে জয়েন করতে হয়, তারপর লাইভ এক্সাম, প্র্যাকটিস এক্সাম, সলভ শিট, তারপর কোশ্চেন অ্যান্ড কিউএনএ সার্ভিস, এগুলো তোমরা অলরেডি দেখে ফেলেছো কিন্তু, ঠিক আছে? সো আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করি, তাই না? আচ্ছা,
হ্যাঁ, একজন প্রশ্ন করছো যে চ্যাপ্টার 6 থেকে কেন ক্লাস স্টার্ট হচ্ছে, বাকি চ্যাপ্টারগুলো কি কবে পড়বো? আচ্ছা, হ্যাঁ, আমরা আসলে সিকোয়েন্স মেনটেন করতেছি, ঠিক আছে? তো তোমরা তো বিজ্ঞান পড়ছো, তো বিজ্ঞান কিন্তু আসলে জাস্ট বিজ্ঞান না, বিজ্ঞানকেও তুমি 4টা ভাগে ভাগ করতে পারবা এই আমাদের বাংলাদেশ কারিকুলামে। একটা হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, আর হচ্ছে বায়োলজি। ম্যাথ তো তোমরা আলাদাভাবে পড়োই, বাদ বাকি যে কেমিস্ট্রি আর ফিজিক্স আর হচ্ছে বায়োলজি, এই যে এই তিনটার মিশ্রণ দিয়ে কিন্তু বিজ্ঞান বইটা বানানো, বুঝছো? সো আমরা শুরু করতেছি হচ্ছে কেমিস্ট্রি পার্টটা। সেই কেমিস্ট্রি পার্ট শুরু হচ্ছে অধ্যায় 6 থেকে। তো যখন কেমিস্ট্রি মানে রসায়ন, তো তুমি যখন রসায়ন পড়বা তখন তুমি অধ্যায় 6 থেকে শুরু করতেছো। আর যখন আরেক ভাই আসবে, সে যখন বায়োলজি ক্লাস নেবে তখন সে বায়োলজিক্যাল চ্যাপ্টার থেকে শুরু করবে। এটা সুন্দর একটা সিকোয়েন্স, বুঝতে পারছো? অধ্যায় 1 2 3 4 এইটা আসলে বিজ্ঞান বইয়ের সিকোয়েন্স না, সিকোয়েন্সটা হচ্ছে কেমিস্ট্রি, বায়োলজি, এভাবে তোমার সিকোয়েন্সটা আসবে, ঠিক আছে? তুমি বায়োলজিক্যাল চ্যাপ্টারগুলো আলাদাভাবে পড়বা, তুমি কেমিস্ট্রি যে রিলেটেড যে সাবজেক্ট তোমার চ্যাপ্টারগুলো আছে তুমি সেগুলো আলাদাভাবে পড়বা। তুমি ক্লাস করলেই বুঝতে পারবা আসলে। আচ্ছা, তো আমরা শুরু করে দিই আমাদের ক্লাসটা। দেখো, সো আমাদের প্রথম ক্লাস হচ্ছে পরমাণুর গঠন। আমরা আজকে পড়বো হচ্ছে পরমাণু নিয়ে। আচ্ছা, পরমাণু পড়ার আগে তোমাদের একটা জিনিস আমি একটু দেখাই, দেখো তো। এই জিনিসটা তোমরা কি কখন দেখছো আমাকে একটু জানাও তো, তোমরা এই জিনিসটা কি কখন দেখছো আগে কখনো? দেখো তো, এটাকে আমরা বলি হচ্ছে পর্যায় সারণী। এটার নাম হচ্ছে পর্যায় সারণী। এই জিনিসটা কে কে আগে দেখছো একটু বলো তো। পর্যায় সারণী কে কে দেখছো আগে? হ্যাঁ, এই যে পিরিয়ডিক্যাল, ইয়েস, হ্যাঁ সবাই দেখছো, সবাই দেখছো, হ্যাঁ। তো আমাদের কেমিস্ট্রি মানেই কিন্তু এই পর্যায় সারণী, হ্যাঁ সবাই বলতেছো যে হ্যাঁ সবাই দেখছো। আচ্ছা, তো এই যে এইখানে যে কি এখানে 118টা মৌল আছে, ঠিক আছে? সো এই মৌল দিয়ে কিন্তু আমাদের কেমিস্ট্রি পড়াটা আসলে শুরু হবে। আর আমরা আজকে এই মৌল সম্পর্কে জানবো আসলে, ঠিক আছে? সো আমাদের কেমিস্ট্রি যেহেতু চ্যাপ্টার 6 থেকে শুরু, তাই আমরা চ্যাপ্টার 6 থেকে শুরু করছি। নেক্সট ক্লাসে তোমাদের বায়োলজির ভাইয়া তোমাদের বায়োলজিক্যাল চ্যাপ্টার থেকে শুরু করবে, ঠিক আছে? এইসব নিয়ে তোমাদের চাপ নিতে হবে না। আচ্ছা, দেখো, একজন প্রশ্ন করছে আমি কি এখন প্রশ্ন করবো? হ্যাঁ, তোমার প্রশ্ন তাহলে তুমি এখানে প্রশ্ন করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, না দেখলেও সমস্যা নাই, তোমরা এখন থেকে দেখবা, হ্যাঁ তোমরা এখন থেকে যেহেতু ক্লাস 8 উপর ক্লাস উঠছো দেখতে পারবা। আচ্ছা, আমরা শুরু করি। তো আগে দেখো, তোমাদের একটু চিনাই, দেখো তো, এই যে দেখো 26 লেখা যেখানে Fe, এটা কিন্তু আয়রন। লোহা চিনো না? লোহা, এই যে লোহা, এটা কিন্তু সেই আয়রন, ঠিক আছে? আবার দেখো এই যে কপার, এই যে কপার তার কারেন্টের তার যে কপার। তারপরে দেখো Ag, এটা হলো আর্জেন্টাম। আর্জেন্টিনাতে প্রথম পাওয়া গেছিল, তো সেখান থেকে আসছে আর্জেন্টাম কথাটা, এটা মানে হচ্ছে রূপা। এই যে Au, অরিয়াম, এটা মানে হচ্ছে গোল্ড, স্বর্ণ। তো এগুলো সবকিছু মৌল, ঠিক আছে? তো এইসব মৌলের পরমাণু নিয়ে আমরা শিখবো। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটা আগে শুরু করি, আসো। তো প্রথম কথা হচ্ছে পরমাণু। আমরা জিনিসটা শুরু করবো হচ্ছে পরমাণু দিয়ে। মাথায় রাখবা, তুমি যে খাতা কলম নিয়ে বসছো, প্রত্যেকটা জিনিসই একটা ক্ষুদ্রতম জিনিস দিয়ে তৈরি, তার নামই হচ্ছে পরমাণু। মানে তুমি ধরো যে এই পেনটাকে দেখতেছো না, এই পেনটাকে আমি যদি ভাঙি টুকরা টুকরা করে একদম করতে 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 একদম ক্ষুদ্র কণা বানাই ফেলছি, ওইটাকে আমরা বলবো হচ্ছে পরমাণু। অর্থাৎ প্রত্যেক মৌল, প্রত্যেক মৌল যে ক্ষুদ্রতম অংশ দিয়ে তৈরি হয় ওইটাকে আমরা বলি পরমাণু, ঠিক আছে? তোমার হাতে চেয়ার, টেবিল, বিছানা যা আছে সব কিছুই কিন্তু পরমাণু দিয়ে তৈরি। মানে প্রত্যেক জিনিসকে ভাঙলে ছোট ছোট টুকরা করলে সবচেয়ে ছোট টুকরাকে আমরা বলতেছি হচ্ছে কি পরমাণু। এখন আসো, পরমাণু সম্পর্কে কোন কোন বিজ্ঞানী ধারণা দিছে আমরা সেটা আগে শুনি। দেখো, ক্ষুদ্রতম কণা, ঠিক আছে? ক্ষুদ্রতম কণা মানে প্রত্যেকটা জিনিস, প্রত্যেক পদার্থই পরমাণু দিয়ে তৈরি। তো দেখো, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, ঠিক আছে? ডেমোক্রিটাস ও হচ্ছে সর্বপ্রথম এই কথাটা বলে। দেখো, ও সর্বপ্রথম এই কথাটা বলে, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ও সর্বপ্রথম এই কথাটা বলে। এটার সালটা মনে রাখবে, এটা এমসিকিউ হতে আসে, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 400 অব্দে, ঠিক আছে? খ্রিস্টপূর্ব 400 অব্দে। আচ্ছা, অনেকে বাংলা ইংলিশ পেঁচা ফেলতে পারো, আমি ইংলিশে লিখে দিই। খ্রিস্টপূর্ব 400 অব্দে সে প্রথম এই কথাটা বলে যে প্রত্যেক পদার্থই ক্ষুদ্রতম একটা কণা দিয়ে তৈরি, যার নাম সে দেয় অ্যাটম, ঠিক আছে? এটা আমরা দেখব। এখন এই যে ডেমোক্রিটাস একটা কথা বলছে যে হ্যাঁ প্রত্যেক পদার্থই একটা ক্ষুদ্রতম অংশ দিয়ে তৈরি, সেটা হচ্ছে অবিভাজ্য, মানে ওই জিনিসটাকে আর ভাঙা যাবে না। ও যে মতবাদটা দিছে ওর সঙ্গে কিন্তু দ্বিমত পোষণ করছে। যা দ্বিমত পোষণ করছে তুমি এদেরকে চিনবা, এরা খুব ফেমাস আর কি। এই দেখো, অ্যারিস্টটল আর প্লেটো। এই অ্যারিস্টটল আর প্লেটো ও কিন্তু এই ডেমোক্রিটাস যে কথা বলছিল, কি কথা বলছে আমরা সেটা দেখবো, সমস্যা নাই। অ্যারিস্টটল আর প্লেটো কিন্তু ডেমোক্রিটাস ওর কথার সাথে দ্বিমত পোষণ করছে যে না, ও যেটা বলছে এটা হয় নাই, এটা অন্যরকম হবে, ঠিক আছে? তো এই নিয়ে হচ্ছে চলতেছে চলতেছে, পরবর্তীতে অনেক পরে,
অনেক পরে আরেকজন বিজ্ঞানী আসে যার নাম হচ্ছে ডাল্টন। ঠিক আছে, এর নাম হচ্ছে ডাল্টন। দেখো এই যে ডাল্টনকে দেখতেছো, এই ডাল্টন এ কিন্তু রিসেন্ট, মানে রিসেন্ট বলতে 1803 সালে, হ্যাঁ সে হচ্ছে 1803 সালে সে একটা মতবাদ দিছিল, সেই মতবাদটা আবার অনেকে গ্রহণ করছে। পরবর্তীতে আরো অনেকে মতবাদ দিছে, তাদের নাম হচ্ছে এই রাদারফোর্ড আর হচ্ছে বোর। ঠিক আছে, এই নামগুলো মাথায় রাখা লাগবে। হ্যাঁ, নামগুলা একটু কষ্ট করে মাথায় রাখা লাগবে, কারণ এখান থেকে এমসিকিউ আসে। আর কি কি এমসিকিউ আসে এটা আমরা পরে স্লাইডে দেখবো। তাহলে পরমাণু পড়তে গিয়ে তোমাকে কি কি বিজ্ঞানী নাম মাথায় রাখা লাগবে? পরমাণুর প্রথম কথা কে বলছিল, মানে সর্বপ্রথম পরমাণু কথাটা কে আনছিল? ডেমোক্রিটাস। কত সালে বলতো? খ্রিস্টপূর্ব 400 অব্দে। ওর কথার সাথে দ্বিমত কে কে পোষণ করছে? অ্যারিস্টটল আর হচ্ছে প্লেটো। পরবর্তীতে সবচেয়ে ভালো সংজ্ঞা যেন কে দিছিল? যে ডাল্টন। ঠিক আছে, তার চাইতো ভালো সংজ্ঞা কে দিছে পরবর্তীতে? রাদারফোর্ড আর হচ্ছে বোর। এই রাদারফোর্ড থেকেও বোর কিন্তু আরো ভালো কথা বলছে। ঠিক আছে, মানে যত দিন গেছে তত ভালো ভালো মতবাদ আসছে এই পরমাণু সম্পর্কে। ঠিক আছে, ছোটটা কণা, এটা নিয়ে বারবার কথা আসছে। ঠিক আছে, আচ্ছা দেখি আমরা ওরা কি বলছে। আসো দেখো, প্রথমে আসি ডেমোক্রিটাস, ও কি বলছিল দেখো। দেখো ডেমোক্রিটাস বলছিল সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য। অবিভাজ্য, অবিভাজ্য মানে হচ্ছে যে জিনিসটাকে তুমি আর ভাঙতে পারবা না। ঠিক আছে, জিনিসটাকে তুমি আর কি করতে পারবা না? ভাঙতে পারবা না। অবিভাজ্য কণা দ্বারা গঠিত তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন অ্যাটম। ঠিক আছে, সো ডেমোক্রিটাস কিন্তু সর্বপ্রথম কথা বলছিল, সে কি বলছিল? ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা তৈরি, মানে যে কোনো পদার্থ, পৃথিবীর যে কোনো পদার্থ। আমি তোমাকে উদাহরণ দিলাম আমার হাতের কলমটা দিয়ে, যে কোনো হতে পারে, ঘড়ি হতে পারে, যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, তাদের নাম হচ্ছে অ্যাটম। আর সেটা কি হবে? অবিভাজ্য হবে। কিন্তু তার কথার সাথে দ্বিমত পোষণ করছিল কে বলতো? অ্যারিস্টটল বলছে না এটা হবে না, ও যেটা বলছে এটা হবে না, এটা ভিন্ন একটা কথা হবে। ও বলছে যে না, যে ডেমোক্রিটাস যা বলছে এটা না, পদার্থকে আরো ভাঙা যায়। ও কি বলছে? অবিভাজ্য না, মানে অবিভাজ্য মানে কি? ওই জিনিসটাকে ভাঙা যায় না। এস্টো বলছে না, ওইটারও ভাঙা যায়। মানে তুমি একটা পদার্থকে ভাঙতে 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 অনেক ছোট করে ফেলতে পারবা, এটা আনলিমিটেড, কতবার ভাঙতে পারবা তার কোনো ঠিক নেই। সে বলছে পদার্থ সমূহ হচ্ছে নিরবিচ্ছিন্ন, একে যতই ভাঙা হোক না কেন পদার্থের কণাগুলো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতেই থাকবে। তার মানে সে কি বলছে? কোন জিনিস তুমি ভাঙতে থাকবা আনলিমিটেড টাইম, ওটা ছোট হইতেই থাকবে। এটা হচ্ছে অ্যারিস্টটল বলছে। ঠিক আছে, আসো এখন আসলে কি এই দুটার মতবাদ কোনটাই আসলে ঠিকঠাক মতন অতটা ছিল না। তাই পরবর্তীতে ভালো মতন একটা কথা বলছে, যেটা হচ্ছে ডাল্টন। এই ডাল্টন এসে একটা কথা বলছে, এই ডাল্টনের কথাটা আবার একটু গ্রহণযোগ্য ছিল। ডাল্টন বলছে হ্যাঁ, পদার্থকে ভাঙলে ক্ষুদ্র ক্ষুদ্র কণা হবে, ক্ষুদ্র হতে 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 এমন একটা ক্ষুদ্র লেভেলে যাবে যেটাকে আর ভাঙা যাবে না। আর ওই জিনিসটাকে আমরা নাম দিছি পরমাণু। ঠিক আছে, মানে ও বেসিক্যালি ওর থেকেও মতবাদ নিছে, অ্যারিস্টটল থেকেও নিছে। ডেমোক্রিটাস থেকে কি নিছে? যে ওই যে ছোট হবে ওটাকে আর ভাঙা যাবে না। আর অ্যারিস্টটল থেকে কি নিছে? যে হ্যাঁ ওকে ভাঙা যাবে, ছোট ছোট হইতে ভাঙা যাইতে, মানে ভাঙা যাবেই। ঠিক আছে, তো আসো আমরা একটু ভালো করে বলি। সেটা হচ্ছে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা আর ভাঙা যায় না। তার মানে পরমাণু হচ্ছে এমন ক্ষুদ্র, মানে এত ছোট জিনিসটাকে আর ভাঙা যাবে না। এটা হচ্ছে ডাল্টনের মতবাদ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই তিনটার একটা মতবাদও সঠিক না। মানে ডেমোক্রিটাস যা বলছে, অ্যারিস্টটল যা বলছে, ডাল্টন যা বলছে, এই তিনটার কোনটাই আসলে সঠিক না। তার কারণ হচ্ছে এই যে তুমি দেখতেছ, এই যে অবিভাজ্য পদার্থকে, আমাদের এই পরমাণু কিন্তু অবিভাজ্য না। আবার এই যে পরমাণু কিন্তু ক্ষুদ্রতম না, মানে কোনোটাই না আসলে। তার মানে এই যে তিনটা মতবাদ দেখছো, তিনটা মতবাদের একটাও কিন্তু আসলে সঠিক না। ঠিক আছে, তাহলে সঠিক মতবাদটা আসলে কি? তোমরা কি কখনো পরমাণু মডেল পড়ছো বলো তো? ও আচ্ছা, প্লেটোর মতবাদ কি? হ্যাঁ প্লেটো দেখো, সহজ কথা তুমি দেখো, ওই অ্যারিস্টটল যা বলছে প্লেটো একই কথা বলছে। ওই যে তোমরা পড়ছো না, অ্যারিস্টটলের শিষ্য ছিল প্লেটো, পড়ছো না এটা? ওই যে ওই অ্যারিস্টটল আর প্লেটো কিন্তু একই কথা বলছে, বুঝছো? তো যাই হোক, এই তিনটার আসলে আমরা পড়লাম, এই তিনটার একটাও আসলে সঠিক না, কিন্তু যেহেতু বই আছে আমাদের পড়া লাগবে। হ্যাঁ, আচ্ছা তাহলে চলো আগে আমরা দেখি তাহলে সঠিক কোনটা আর কোনটা আমাদের পড়তে হবে। আর ভালো কথা, এই পরমাণু মডেল এটা কিন্তু তুমি ক্লাস 8 থেকে শুরু করছো, তুমি এটা ক্লাস 9এও পড়বা, ক্লাস 10এও পড়বা, ইন্টারমিডিয়েটেও পড়বা, আর ফিউচার যখন অ্যাডমিশন দিবা তখনও পড়বা, একই পড়া, সেম জিনিস পড়াই। দেখো তো সঠিক কোনটা? সঠিক পড়ে যাওয়ার আগে আমরা এতক্ষণ তো যা শিখলাম ওটা আমরা একটু সামারি করি, এটা আমাদের এমসিকিউতে কাজে লাগে। আসো সামারি করলে কি দাঁড়াবে দেখো তো।
পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে দুইটা, একটা হচ্ছে অণু, একটা হচ্ছে পরমাণু। ঠিক আছে, একটা অণু, একটা হচ্ছে পরমাণু। এখন তুমি যদি সহজভাবে বলতে যাও, সবচেয়ে ছোট কিন্তু পরমাণু, সবচেয়ে ছোট হচ্ছে পরমাণু। আর অনেকগুলা পরমাণু মিলে একটা অণু তৈরি করে। ঠিক আছে, সবচেয়ে ছোট কে? পরমাণু। আর অনেকগুলা পরমাণু মিলে কি করে? একটা অণু তৈরি করে। ঠিক আছে, তাহলে পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণার নাম কি? পরমাণু। এটা তো প্রশ্ন আসে, পরমাণু কাকে বলে, ক নাম্বারের প্রশ্ন। আবার এটাও প্রশ্ন আসে, অণু কাকে বলে। আবার এটাও এমসিকিউতে আসে, অনেকগুলো পরমাণু মিলে কি তৈরি করে? কি তৈরি করে? অণু তৈরি করে। তাহলে আসো, একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে? অণু গঠন করে। আচ্ছা, তাহলে পরমাণু, অণু শেষ। এবার আসো, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। এই কথাটা কই থেকে আসলে? এটা কিন্তু এমসিকিউতে আসে যে অ্যাটম কথাটা কই পেলো? সে তো গ্রিক, সে ইংলিশ কথা কেন বলে? সে তো ইংলিশ কথা বলে নাই, সে গ্রিক কথাই বলছিল। দেখো, গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে, গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে কথাটা আসছে। গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে অ্যাটম শব্দের উৎপত্তি হয়। আর অ্যাটোমাস শব্দের অর্থ কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাটোমাস শব্দের অর্থ হচ্ছে অবিভাজ্য। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এমসিকিউতে প্রচুর আসে যে অ্যাটোমাস শব্দের অর্থ কি? অবিভাজ্য। ঠিক আছে, আচ্ছা এরপর আসো, এই দেখো, এবার দেখো মেন কথা, দেখো পরমাণু পদার্থের ক্ষুদ্রতম কণিকাও নয়। মানে আমরা এতক্ষণ যা পড়ছিলাম সেটা কিন্তু কোনটাই তো ঠিক না। ঠিক আছে, ক্ষুদ্রতম কণিকা নয়, পরমাণুকে আরো ভাঙা যায়। আর পরমাণুকে ভাঙলে তিনটা কণিকা পাওয়া যায়। এই কণিকা নামগুলো তোমার সারা জীবন কাজে লাগবে। তুমি যেই কয়দিন কেমিস্ট্রি পড়বা, এই তিনটা নাম তোমার সারা জীবন কাজে লাগবে: প্রোটন, ইলেকট্রন আর হচ্ছে নিউট্রন। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটা নাম তোমার সারা জীবন কাজে লাগবে। নর্মাল যেটা হয়, আমরা যে ইলেকট্রনকে প্রকাশ করি হচ্ছে ই দিয়ে, ই দিয়ে, প্রোটন হচ্ছে পি আর নিউট্রন হচ্ছে এন। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণু কোন তিনটা কণিকা নিয়ে তৈরি হয়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিন নাম একদম মুখস্থ করে ফেলো, এটা সবসময় তোমার কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা আসো এবার, এবার দেখে আমাদের আসলে রিয়েল জিনিসগুলো কি আসলে। দেখো, আসো, এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল, এটাই হচ্ছে আমাদের আসল পরমাণু মডেল আর কি। এটাও কিন্তু আসল না, এটা আগে তুমি দেখো, এটার কিছুটা আসল, কিছুটা আবার পরবর্তীতে আবার নতুন করে তৈরি হয়েছে। আসলে কেমিস্ট হচ্ছে কি, ওই যে কেমিস্ট্রির কথা আছে, মজার কথা, যে যেটা ব্যাখ্যা করতে পারো ভালো, যেটা ব্যাখ্যা করতে পারো না ওটা হচ্ছে ব্যতিক্রম। এটা কেমিস্ট্রির মজার একটা ব্যাপার। আচ্ছা, ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, এটা নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ, আচ্ছা আসো, রাদারফোর্ড মানে কি? রাদারফোর্ড না, রাদারফোর্ড। রাদারফোর্ড, রাদারফোর্ড হচ্ছে বিজ্ঞানীর নাম। ঠিক আছে, রাদারফোর্ড বিজ্ঞানী। রাদারফোর্ড যেই পরমাণু মডেল দিছে তার নাম হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। যেমন ধরো আমার নাম হচ্ছে তানভীর, আমি যদি একটা পরমাণু মডেল বানাই তাহলে তার নাম হবে তানভীরস পরমাণু মডেল, এরকম হবে আর কি। বুঝতে পারছো? তুমি দিলে তোমার নাম হবে। ঠিক আছে, হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন না, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে ভাঙা যায় না, ওটাই হচ্ছে ক্ষুদ্রতম কণিকা আর কি পরমাণুর। আচ্ছা, আচ্ছা দেখো, হ্যাঁ, ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর অনেক অনেক কম, 9.1 ইন্টু 10⁻31 কেজি। ঠিক আছে, 10⁻31 মানে অনেক অনেক ছোট, নাই বললেই চলে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখবো না, তোমার লিখে দিব না তোমার ভরটা। আচ্ছা আসো, আগে আমরা দেখি রাদারফোর্ডের পরমাণু মডেল। দেখো, এটা কিন্তু প্রথম কথা, এটা আমাদের লাগবে হচ্ছে সিকিউতে। এটা আমাদের সিকিউতে লাগে। সিকিউ মানে হচ্ছে ক্রিয়েটিভ কোশ্চেন, গ বা ঘতে এই প্রশ্নটা আসে, রাদারফোর্ডের পরমাণু মডেল ব্যাখ্যা করো। আচ্ছা, এটা ব্যাখ্যা করার আগে আমি তোমাকে একটু জাস্ট সিম্পল ভাবে একটা কথা বলি। যেমন ধরো, আমরা নিজেরা একটা পরমাণু আঁকি, আমরা নিজেরা একটা পরমাণু আঁকি, তোমরা আমার সঙ্গে সঙ্গে আঁকতে পারো চাইলে। আমরা নিজেরা একটা পরমাণু আঁকি। আসো দেখো, আমরা নিজেরা একটা পরমাণু আঁকলাম। ঠিক আছে, আমি যেটা আঁকলাম এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, যেটা আঁকলাম এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু। মাঝখানে ভরাট করে দিই। ঠিক আছে, আমি যেটা আঁকলাম এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, লিখে দিই এটা হচ্ছে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, এখন দেখো, এই যে তুমি দেখতেছো এটা একটা পরমাণু বা ইংলিশে বললে অ্যাটম, এইটার মাঝখানে একটা জিনিস দেখতেছো, মাঝখানে আমি যেটাকে ভরাট করে লিখছি, এই মাঝখানে যে জিনিসটা, এই মাঝখানের এই জিনিসটাকে ডাকা হয় নিউক্লিয়াস নামে। মাঝখানে জিনিসটাকে ডাকা হয় হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এটাকে ডাকা হয় নিউক্লিয়াস নামে। ঠিক আছে, এটাকে ডাকা হয় নিউক্লিয়াস। ঠিক আছে, আর এই মাঝখানে কারা থাকে? এই মাঝখানে দুটো জিনিস থাকে, একটা থাকে হচ্ছে প্রোটন,
আর থাকে হচ্ছে নিউট্রন। ঠিক আছে, তার মানে এই যে পরমাণু তার কেন্দ্রে বা মাঝখানে কে থাকে, কেন্দ্রে থাকে প্রোটন আর কে থাকে নিউট্রন থাকে। যদিও হাইড্রোজেন অ্যাটমের নিউট্রন কিন্তু নাই, ঠিক আছে, বাট যদি নিউট্রন থেকে থাকে সেটা কই থাকবে, মাঝখানে থাকবে। আর এই যে দেখো কর্নারে যে মানে চারপাশ যে ঘুরতিছে তার নাম হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, এর নাম হচ্ছে ইলেকট্রন, এর নাম হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, আর এখন একটু সহজ কথা বলি শর্টকাটে, সেটা হচ্ছে এই যে প্রোটন সে হচ্ছে পজিটিভ চার্জ, মানে সে হচ্ছে প্লাস পজিটিভ, আর এই যে ইলেকট্রন, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। আর নিউট্রন পজিটিভও না নেগেটিভও না। ঠিক আছে, আচ্ছা, তার মানে কি দাঁড়ালো, আমাদের পরমাণু কেন্দ্রে কে থাকে, নিউক্লিয়াস, নিউক্লিয়াসে কারা কারা থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে কে ঘুরে, তার নাম হচ্ছে ইলেকট্রন, আর সে কি হয়, নেগেটিভ চার্জ। মাথায় রাখবা ইলেকট্রনের কিন্তু কোনো ভরই নাই, মানে একদম হালকা, মানে ওর কোনো ভর বলতে নাই। মেইন ভরটা কিন্তু আসলে নিউক্লিয়াসের। ঠিক আছে, মেইন ভরটা হচ্ছে নিউক্লিয়াসের। আর এই যে জায়গাগুলো দেখতেছি এগুলো কিন্তু ফাঁকা জায়গা, এগুলো সবগুলো কি বলতো, ফাঁকা জায়গা। তার মানে আমি কি বলতে পারি, কোন একটা অ্যাটম বা কোন একটা পরমাণুর অধিকাংশ জায়গায় কি ফাঁকা। এই যে অ্যাটম মানে কি পরমাণু, মানে যে কোনো একটা পরমাণু তার অধিকাংশ জায়গাটাই কি বলতো, ফাঁকা। ঠিক আছে, পরমাণু অধিকাংশ জায়গা হচ্ছে ফাঁকা। আর পরমাণুর যে ভারী অংশটা, যে ভারী অংশটা সে কোথায় থাকে, সে থাকে হচ্ছে কেন্দ্রে, সে থাকে কেন্দ্রে। আর তাকে আমরা কি নামে ডাকি, তাকে আমরা ডাকি হচ্ছে নিউক্লিয়াস নামে। ঠিক আছে, আচ্ছা আসো স্যার, আমরা কয়টা মূলের নাম মুখস্থ করব? তুমি যদি 20 পর্যন্ত মুখস্থ রাখতে পারো তাহলে সবচেয়ে বেস্ট হয়, হ্যাঁ, মানে ওই ক্যালসিয়াম পর্যন্ত। হ্যাঁ, একজন বলছে অ্যাটমের 99.1% ফাঁকা, হ্যাঁ ভেরি গুড। আচ্ছা, হাইড্রোজেন কি পদার্থ? দেখো হাইড্রোজেন হচ্ছে পদার্থ বলতে কি বোঝায়, হ্যাঁ, কঠিন তরল বায়বীয়। হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, হাইড্রোজেন বেসিক্যালি একটা গ্যাস। আসো, প্রোটনের ভর কত? আচ্ছা, তোমরা অনেক ভর নিয়ে অনেক তোমরা কনসার্ন, আচ্ছা আমি ভর তোমাদের সবগুলো লিখে দিব না। হ্যাঁ, আসো, প্রোটনের ভর হচ্ছে 1.6 ইন্টু 10⁻²৪ গ্রাম। তোমার যদি লিখতে ইচ্ছে হয়, আচ্ছা আমরা লিখে দিব না, তোমাদের সমস্যা নেই। আসো, এখন দেখো, এখন আমরা দেখি আগে ওই যে রাদারফোর্ডের পরমাণু দেখি। সে কি বলছে, রাদারফোর্ড বলছে হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গাটাই হচ্ছে ফাঁকা। আমাদের যে কোনো একটা পরমাণুর বেশিরভাগ জায়গা হচ্ছে কি ফাঁকা, এটা নাম্বার 1। তারপর কি বলছে, যে আমাদের পরমাণুর কেন্দ্রে সকল ধনাত্মক আধান ও ভর একটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ থাকে, যার নাম কি হয়, নিউক্লিয়াস। মানে এই দেখো, এই যে নিউক্লিয়াস কেন্দ্রে ছোট করে যেটা আমরা রাখছিলাম, দেখছো, কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। এটা হচ্ছে সকল ধনাত্মক আধান। ওই যে প্রোটন, মাথায় রাখবে একটা, কিন্তু এটা কিন্তু একটা এমসিকিউতে আসে। এই দেখো আমাদের এই যে প্রোটন কি, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন কি নেগেটিভ চার্জ। আর নিউট্রনের কিন্তু কি নাই, কোনো চার্জ নাই, মানে পজিটিভও না ও নেগেটিভও না। আচ্ছা দেখো, তাহলে আমাদের কি দাঁড়ালো, তার দাঁড়ালো কি হচ্ছে, যে পরমাণুর কেন্দ্রে সকল ধনাত্মক আধান থাকে এবং ভর এটি ক্ষুদ্র জায়গায় আবদ্ধ থাকে, নাম হচ্ছে নিউক্লিয়াস। তারপর হচ্ছে কি বলছে, তারপরটা হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা বা ইলেকট্রন এর ভর হচ্ছে নগণ্য, মানে এর ভর নাই বললেই চলে। তার নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, ওই চারদিকে যেটা ঘুরতেছে। আর দেখো রাদারফোর্ড পরমাণু বলতেছে হচ্ছে এরকমই, দেখো মাঝখানে কি আছে, আমাদের নিউক্লিয়াস আছে, আর এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কক্ষপথ। হ্যাঁ, এগুলো হচ্ছে সবগুলো কক্ষপথ। আর কেন্দ্রে কে থাকে, প্রোটন থাকে, নিউট্রন থাকে। আর কর্নার দিকে ঘুরতেছে, ইলেকট্রন ঘুরতেছে। ঠিক আছে, এগুলো কক্ষপথ। এখন তোমার একটা মন প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি আমাদের দেখাচ্ছি এরকম স্টারের মতন সুন্দর লাগতেছে, কিন্তু আমি যেটা আঁকছি এটা গোল কেন? তার কারণ হচ্ছে এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে বিজ্ঞানী বোর দিছিল, একটু পরে আমরা দেখবো বোরের মডেল। হ্যাঁ, এটা দিছিল হচ্ছে বিজ্ঞানী বোর। ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট। আর এটা হচ্ছে রাদারফোর্ড, কারণ রাদারফোর্ড আসলে বলছে যে ইলেকট্রন চারদিক দিয়ে ঘুরে, কিন্তু চারদিকের কোন দিক দিয়ে ঘুরে, কেমন ঘুরে, গোলাকারে ঘুরে নাকি বৃত্তাকারে, মানে উপবৃত্তাকারে ঘুরে নাকি সে সরল আকারে ঘুরে, এই কোনো কথাই সে বলে না, সে খালি বলছে ঘুরে। ঠিক আছে, আর এখন তোমরা আস্তে আস্তে পড়বা, খালি বৃত্তাকার বলতে কোনো কথা হয় না, বৃত্তাকার হয়, উপবৃত্তাকার হয়। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস তোমরা পড়বা, সেটা হচ্ছে প্যারাবোলা পড়বা। যাই হোক, তেমন কথা বলছে, সে হচ্ছে রাদারফোর্ড একটা কথা বলতে পারে নাই যে ইলেকট্রন চারদিক তো ঘুরে, কিন্তু কেমন কক্ষপথে ঘুরে সেই কথাটা বলতে পারে নাই। আচ্ছা আসো, এবার দেখো তো কি বলছে। দেখো 4 নাম্বারটা দেখো, 4 নাম্বার বলছে হচ্ছে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। মানে পরমাণু কিন্তু বিদ্যুৎ নিরপেক্ষ বলতে কি বোঝাচ্ছে, ওই যে প্রোটন পজিটিভ চার্জ যে পরিমাণে আছে, নেগেটিভ চার্জ একই পরিমাণে আছে, মানে প্লাস আর মাইনাস মিলে আলটিমেটলি কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। ঠিক আছে, ওই যে আমাদের কেন্দ্রে কি থাকে, কেন্দ্রে কি থাকে প্লাস, আর বাইরে কি থাকে মাইনাস। তার মানে এখানে যে পরিমাণ প্লাস থাকে ঠিক একই পরিমাণ কি থাকে, মাইনাস থাকে। তার মানে একটা কথা কিন্তু মাথায় রাখবা, যে কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান। প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান, এই কথা মাথায় রাখবা। ঠিক আছে, যে যে কোনো পরমাণুতে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান। ঠিক আছে, আচ্ছা এটা মাথায় রাখবা, কারণ প্রোটন মানে কি প্লাস আর ইলেকট্রন মানে কি
মাইনাস। তার মানে যে পরিমাণ প্লাস আছে ঠিক একই পরিমাণ কি আছে, মাইনাস আছে। আর প্লাস আর মাইনাস মিলে আলটিমেটলি কি করে ফেলে, জিরো। তাই আমাদের এই পরমাণুগুলা কি বিদ্যুৎ নিরপেক্ষ। ঠিক আছে, তার মানে নিউক্লিয়াসে যে পরিমাণ ধনাত্মক চার্জ আছে, হ্যাঁ, ঠিক সেই সংখ্যার সমান, ঠিক সেই সংখ্যার সমান সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে। তার মানে প্রোটন যদি থাকে 4টা, ইলেকট্রন থাকবে 4টা। ঠিক আছে, এরকম কথাটা আর কি। তো ঠিক সমান সংখ্যাযুক্ত কি থাকবে, নেগেটিভ চার্জ ওলা ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের চারদিকে কি করতে থাকবে, ঘুরতে থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, পরমাণুর সমস্ত ভর ও সকল ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। তার মানে দেখো, আমাদের যা ধনাত্মক চার্জ আছে মানে প্রোটন আর কি, প্রোটন, সেই প্রোটন থাকে কোথায়, নিউক্লিয়াসের কেন্দ্রে। মানে একই কথা বারবার ঘুরে ফিরে আসতেছে। সেই ধনাত্মক চার্জ থাকে কোথায়, নিউক্লিয়াসের কেন্দ্রে থাকে। আর সমস্ত ভর কই থাকে, নিউক্লিয়াসের কেন্দ্রেই থাকে। ঠিক আছে, আসো এবার আসো, খেয়াল করো, এবার আসো, এই যে রাদারফোর্ডের পরমাণু মডেল, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে। দেখো আমাদের এই যে সোলার সিস্টেম বা আমাদের যে আমরা যে বলতেছি যে আমাদের যে সৌরজগৎ কেমনে কাজ করে, কেন্দ্রে কে থাকে, সূর্য, তার চারদিকে কারা ঘুরে, পৃথিবী ঘুরে, বা বৃহস্পতি গ্রহ বা মঙ্গল গ্রহ সবাই ঘুরতেছে। ওই রাদারফোর্ডের কথাটা অনেকটা সেরকম ছিল না, যে কেন্দ্রে কে থাকে, নিউক্লিয়াস থাকে, মানে প্রোটন আর নিউট্রন থাকে, আর চারদিকে কারা ঘুরে, ইলেকট্রন ঘুরে। তার কথা আর সৌরজগতের সঙ্গে কি একটা মিল আছে না, তাই তার মডেলকে কিন্তু আরেকটা নামে ডাকা হয়। ঠিক আছে, এই দেখো এটাকে কি বলা হয়, সৌর মডেলে কিন্তু বলা হয়। এই যে কথাগুলো আমি বলতেছি এগুলা কিন্তু এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে। ঠিক আছে, প্রশ্ন আসবে এইভাবে যে সৌর মডেল বলা হয় নিচের কোন মডেলকে, কোনটাকে বলা হয়, রাদারফোর্ডের পরমাণু মডেল। ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন এন্ড নিউট্রন কি শুধু বস্তুর ভিতরেই থাকে? আচ্ছা, বস্তুর ভিতরে বলতে এটা পরমাণুর ভিতরে থাকে। হ্যাঁ, বস্তু তৈরি কি দিয়ে, পরমাণু দিয়ে, ওই পরমাণুর ভিতরে থাকে। হ্যাঁ, আচ্ছা, নিউট্রন তো পজিটিভ না, নিউট্রন পজিটিভ না, নিউট্রন হচ্ছে নিউট্রন হচ্ছে তোমার চার্জ নিরপেক্ষ, নিউট্রন পজিটিভও না, নিউট্রন নেগেটিভও না। ঠিক আছে, আচ্ছা এবার আসো, কিন্তু ভাই নিউট্রন তো পজিটিভ, তাহলে কি বিদ্যুৎ নিরপেক্ষ তো হয় না? না, নিউট্রন পজিটিভ না, নিউট্রন পজিটিভ না, পজিটিভ হচ্ছে প্রোটন। প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। ঠিক আছে, এই দেখো আবার দেখো, এই যে দেখো প্রোটন, এই যে প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। নিউট্রন কিছু না, নিউট্রন হচ্ছে জাস্ট তোমার নিরপেক্ষ। ঠিক আছে, তো যে পরিমাণ প্লাস থাকে সেই একই পরিমাণ মাইনাস থাকবে, তাহলে টোটাল মিলে জিরো হয়। এই জন্য ধরো, তো তোমার প্রোটন আছে দুইটা, প্রোটন আছে দুইটা, তাহলে ইলেকট্রন থাকবে কয়টা, দুইটাই থাকবে। ঠিক আছে, প্রোটন দুইটা থাকলে ইলেকট্রন কয়টা থাকবে, দুইটা থাকবে। সেদিক দিয়ে প্লাস মাইনাস মিলে হচ্ছে জিরো, তাই আমরা নিরপেক্ষ বলতেছি। আসো এবার দেখো, তাই সৌর মডেল বলা হয় কোনটাকে, রাদারফোর্ডের পরমাণু মডেলকে। আচ্ছা আসো এবার কি বলছে দেখো, তবে রাদারফোর্ড নির্দিষ্ট কোনো কক্ষপথের ধারণা দেয়নি। এগুলো প্রত্যেকটা কথাই কিন্তু এমসিকিউ। ঠিক আছে, রাদারফোর্ড কিসের ধারণা দিতে পারে না, কক্ষপথ। ওই যে ইলেকট্রন যে ঘুরে চারদিক দিয়ে, কেমন পথে ঘুরে, গোলাকার না উপবৃত্তাকার কিরকম, সে ধারণা দিতে পারে নাই। পরবর্তীতে বিজ্ঞানী বোর, এই যে আমি যে মডেলটা আঁকছি না, ওটা কিন্তু বোরের মডেল। পরবর্তীতে বিজ্ঞানী বোর কি করে, এই সীমাবদ্ধতা দূর করেন। ঠিক আছে, তিনি এ সম্পর্কে ধারণা দেন নিউক্লিয়াসের কেন্দ্রে কয়েকটি নির্দিষ্ট শক্তির বৃত্তাকার কক্ষপথে ধনাত্মক চার্জের সমান সংখ্যক ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। মানে কথাটা কিন্তু লেন্দি, বাট সত্য কথা তোমাকে যদি বলি, মানে যে পরিমাণ প্রোটন আছে ঠিক একই পরিমাণ কি আছে, ইলেকট্রন আছে। কথা হচ্ছে এটাই। কথা কি বলছে, সে কক্ষপথের আকার কি বলছে, বৃত্তাকার। তার যদি প্রশ্ন আসে যে বৃত্তাকার কক্ষপথের কথা কে বলছে, বিজ্ঞানী বোর বলছে। ঠিক আছে, আর কথা যে ছিল যে ধনাত্মক চার্জের সমান মানে প্রোটন, মানে সহজ কথা প্রোটন, ধনাত্মক চার্জ মানে কি, প্রোটন, প্রোটন সমান সংখ্যক ঋণাত্মক মানে যে ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন চারদিকে ঘুরে, প্রোটন থাকে হচ্ছে ভেতরে, ইলেকট্রন থাকে কোথায়, বাইরে। এটাই হচ্ছে মেইন কথা। আচ্ছা আসো এবার, এবার দেখো তো আমরা এত কিছু দেখলাম, এবার কিন্তু আমাদের কিছু কাজ করতে হবে। কাজগুলা ছোটখাটো ম্যাথমেটিক্যাল আর কি, জাস্ট যোগ বিয়োগ করতে হবে। আসো দেখি আগে, আসো এই কুইজ ওয়ান। হ্যাঁ, তোমাদের জন্য আমি একটা কুইজ লঞ্চ করে দিই। দেখো তোমরা তো এতক্ষণ ধরে মানব দেহে কি পরমাণু আছে, হ্যাঁ অবশ্যই মানব দেহে পরমাণু আছে, কেমন থাকবে না, মানব দেহে ইলেকট্রন আছে। যে আমাদের কারেন্ট ধরলে আমাদের শক লাগে না, তুমি যে যদি বোর্ডের সুইচে হাত দাও তোমার কি শক লাগবে না, অবশ্যই লাগবে। দেখো আচ্ছা ভাই, তোমাদেরকে একটা পোল দিই, পোল দিয়ে তোমরা সেটা আনসার করো। ঠিক আছে, আচ্ছা কুইজ ওয়ান তোমাদের আমি দিচ্ছি, সেটা আনসার করো তো। হ্যাঁ, 572 জন সঠিক আনসার দিছো।
80% সঠিক অ্যান্সার আসে, দেখছো? আচ্ছা, তোমরা যারা এ নাম্বার দিছো না, ইলেকট্রন তো ধনাত্মক না, ইলেকট্রন তো ধনাত্মক না। এই দেখো, ইলেকট্রন তো হচ্ছে নেগেটিভ চার্জ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, ঠিক আছে? আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ঠিক আছে? আর নিউট্রনের কোনো চার্জ নাই, পজিট্রনের কোনো চার্জ নাই। পজিট্রন তোমরা এখন পড়বা না, পজিট্রন পড়বা হচ্ছে যখন তোমরা আপার ক্লাসে পড়বা কলেজে, তখন তোমরা পজিট্রন পড়বা। পজিট্রন, মেসন, বোসন, পাইওন, মিওন, এগুলো এখন নাই আর কি, তোমাদের এখন এই তিনটাই আছে আর কি খালি, ঠিক আছে? তো সঠিক আনসার কোনটা হবে? ধনাত্মক কণিকা কোনটা? প্রোটন। হ্যাঁ, 79% তোমরা সঠিক আনসার দিছো, 632 জন সঠিক আনসার দিছো, ঠিক আছে? কিন্তু অনেকে ভুলে এ নাম্বার দাগাইছো, প্রায় 133 জন। এতজন ভুল করলে কেমনে হবে? ধনাত্মক চার্জ কোনটা? ধনাত্মক চার্জ হচ্ছে প্রোটন, আর ঋণাত্মক হচ্ছে কোনটা? ইলেকট্রন। আচ্ছা, যাক, সমস্যা নাই, তোমাদের আমি আরো একটা লঞ্চ করে দিই, এটা দেখলে বুঝবো যে তোমরা কেমন পড়ছো আসলে। দেখি আটা লঞ্চ করে দিই। একের অধিক পরমাণু যুক্ত হয়ে কি গঠন করে? এটা কিন্তু আমরা প্রথমে পড়ছিলাম, ওই যে মনে আছে পদার্থের ক্ষুদ্রতম কণা, পদার্থের ক্ষুদ্রতম কণা কারা কারা হয়, ওই যে কারা কারা হয় বলতো, ওই যে অণু আর পরমাণু, তাই না? বুঝলাম, কিন্তু প্রথমে পড়াইছি, সব পড়াইছি প্রথমে। আহা, তোমরা অনেকেই বি নাম্বার আনসার দিচ্ছ, বাট সঠিক আনসার এখন দিয়েছো 459 জন। হ্যাঁ, তোমরা 400, হ্যাঁ। একের অধিক পরমাণু যুক্ত হয়ে কি গঠন করে? অণু তৈরি করে। কি তৈরি করে? অণু। এই যে অণু, ঠিক আছে? একের অধিক পরমাণু যুক্ত হয়ে কি তৈরি করে? অণু তৈরি করে, ঠিক আছে? আয়ন তো না, আয়ন হচ্ছে, আয়ন আমরা দেখবো না আয়ন কোনগুলা কোনগুলা। আর পরমাণু তো, পরমাণু এখন অপশন ছিল, আর অ্যানায়ন তো না। অ্যানায়ন হচ্ছে, ধরো অ্যানায়ন করে দেখো, ওই যে ধরো, ধরো এটা একটা অক্সিজেন, এটা একটা অক্সিজেন, ঠিক আছে? এটা কি একটা অক্সিজেন? এটা একটা অক্সিজেন, অক্সিজেনের পাওয়ারে আমি দিলাম মাইনাস। পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে তাকে আমরা বলি অ্যানায়ন, হ্যাঁ? তাকে আমরা বলি অ্যানায়ন। আর ধরো বললাম সোডিয়াম, এনে, হ্যাঁ, এটাদের নাম হয় সোডিয়াম, হয়, এর নাম হচ্ছে সোডিয়াম। এই সোডিয়াম বা ধরো পাওয়ার আছে প্লাস, পাওয়ার প্লাস মানে এর নাম হচ্ছে ক্যাটায়ন, ঠিক আছে? এই দেখো, পাওয়ারে নেগেটিভ থাকা মানে হচ্ছে অ্যানায়ন, আর পাওয়ারে পজিটিভ থাকা মানে হচ্ছে কি? ক্যাটায়ন। আর অ্যানায়ন আর ক্যাটায়ন এইগুলোকে বলা হয় আয়ন, ঠিক আছে? মানে আয়নের মধ্যে দুইটা ভাগ আছে। আয়ন কি হতে পারে? ক্যাটায়ন হতে পারে, আবার কি হতে পারে? অ্যানায়ন হতে পারে। প্লাসকে আমরা বলি ক্যাটায়ন, মাইনাসকে আমরা কি বলি? অ্যানায়ন। আর এগুলাকে আমরা কি বলি? আয়ন বলি, হ্যাঁ? তাহলে এটা তো কেউই উত্তরের সঙ্গে রিলেটেড না। হুম। একের অধিক পরমাণু মিলে কি তৈরি করে? অণু তৈরি করে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের লাস্ট চান্স, যাও, তোমাদের আর একটা পোল আমি লঞ্চ করে দিই, তোমরা দেখি এটা কজন আনসার করতে পারো, ঠিক আছে? এবার কুইজ 3। হ্যাঁ, গ্রিক শব্দ অ্যাটোমোস অর্থ কি? আমি কিন্তু বলছিলাম এটা আসবে। গ্রিক শব্দ অ্যাটোমোস অর্থ কি? 346 জন এখন ঠিক উত্তর দিয়েছে। অ্যাটোমোস অর্থ কি? অ্যাটোমোস মনে আছে, একদম ক্লাসে প্রথম দিকে পড়ছিলাম। গ্রিকের ওই যে গ্রিক দার্শনিক কে ছিল বলতো? এটা কে দিছিল? ওই যে ডেমোক্রিটাস, মনে পড়ে কথাটা? ডেমোক্রিটাস, ডেমোক্রিটাস, ডেমোক্রিটাস গ্রিক দার্শনিক, ওই কথাটা বলছিল ওই যে খ্রিস্টপূর্ব 400 অব্দে, মনে আছে? তো সেগুলো সবগুলো কিন্তু বোর্ড কোশ্চেন। হ্যাঁ, তোমরা প্রায় 560 জন, 69% তোমরা সঠিক আনসার দিয়েছো। যে আমাদের অ্যাটোমোস অর্থ কি? অ্যাটোমোস অর্থ হচ্ছে অবিভাজ্য, মানে যে জিনিসটাকে আর কি করা যায় না, ভাগ করা যায় না। ওই যে ডেমোক্রিটাস বলছিল যে পরমাণু হচ্ছে পরমাণু হচ্ছে ক্ষুদ্রতম একক অ্যাটম, যেটাকে ইংলিশে বলছিল, সে কি বলছিল? এটা হচ্ছে অবিভাজ্য, মানে জিনিসটাকে ভাগ করা যায় না। ওর সঙ্গে দ্বিমত পোষণ করছিল কারা কারা? অ্যারিস্টটল আর হচ্ছে প্লেটো, ঠিক আছে? যাক, তোমরা অনেকেই ভালো উত্তর দিয়েছো, ঠিক আছে? ও আচ্ছা, পোল আগে আসে প্রশ্ন, আচ্ছা এটা হয়তো বা নেটওয়ার্ক কানেকশনের কারণে হয়তো এরকম হতে পারে, ঠিক আছে? আরো কুইজ, আচ্ছা আরো কুইজ দিব, হ্যাঁ? আগে আমরা এই তিনটা আপাতত সলভ করলাম, আরো কুইজ দিব, আস্তে আস্তে দিব, হ্যাঁ? অবিভাজ্য এর ইংলিশ কি? আচ্ছা, এটা হচ্ছে বলতে পারো তুমি, হচ্ছে এটা বলতে পারো আনব্রোকেবল, মানে এইটাকে আর ভাঙা যায় না, ঠিক আছে? আনব্রোকেবল মানে এটাকে আর ভাঙা যাবে না, ঠিক আছে? আসো, এবার আসো, এবার হচ্ছে কিছু হচ্ছে তোমাদের, আসো ক আর খ নাম্বারের প্রশ্ন, মানে জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে, হ্যাঁ? জ্ঞানমূলক প্রশ্নে আসো। দেখো, প্রথম কথা হচ্ছে পরমাণু কাকে বলে? এই যে পরমাণু কাকে বলে, ওই যে পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটা কি কি দিয়ে তৈরি? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে? তাহলে আবার বলতেছি, পরমাণু কাকে বলে? পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, যেটি প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন নিয়ে গঠিত। তারপর আসো, অণু পরমাণুর মধ্যে কোনটি ক্ষুদ্র? কোনটি ক্ষুদ্র কোনটা? এই যে অণু ক্ষুদ্র, অণু, সরি অণু না,
ওটা বললাম ক্ষুদ্র কোনটা, পরমাণু ক্ষুদ্র, ঠিক আছে, পরমাণু ক্ষুদ্র, অনেকগুলো পরমাণু মিলে কি তৈরি করে, অণু তৈরি করে, ঠিক আছে। এবার আসো, ডেমোক্রিটাস পদার্থের ক্ষুদ্রতম কণার কি নাম করেন? হ্যাঁ, তিনি ক্ষুদ্রতম কণার কি নাম দেন? তিনি নাম দেন হচ্ছে অ্যাটম। কি নাম দেন? অ্যাটম, ঠিক আছে, তিনি নাম দেন হচ্ছে অ্যাটম। ওই অ্যাটম কথাটা কই থেকে আসে একটু আগে দেখছো, অ্যাটমস থেকে আসে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে নিউক্লিয়াসের নামকরণ করেন কোন বিজ্ঞানী? তোমরা বলো তো, নিউক্লিয়াসের নামকরণ করেন কোন বিজ্ঞানী, বলো তো, বলো। তোমার কোশ্চেন দেখা যায়। না না না, ডেমোক্রিটাস না, নিউক্লিয়াস নামকরণ করেন কোন বিজ্ঞানী, বলো কোন বিজ্ঞানী? হ্যাঁ, গুড, রাদারফোর্ড। এই রবার্ট বুক না, রাদারফোর্ড, রাদারফোর্ড, ঠিক আছে। যে নিউক্লিয়াসের নামকরণ কোন বিজ্ঞানী? রাদারফোর্ড। এটা কিন্তু ক নাম্বার? হ্যাঁ, বিজ্ঞান নাম ছিল হচ্ছে রাদারফোর্ড, রাদারফোর্ড। আচ্ছা, কক্ষপথের ধারণা দেন কোনটি? ওই যে রাদারফোর্ড কিন্তু পরমাণু মডেল দিছে, কিন্তু রাদারফোর্ড কিন্তু কক্ষপথ সম্পর্কে কোনো কথা বলতে পারে নাই। এই কক্ষপথ সম্পর্কে কথা বলছিল কে, বলো, কে কথা বলছিল? কক্ষপথ নিয়ে কথা বলছিল, কক্ষপথ, হ্যাঁ, বোর, বোর, কক্ষপথ নিয়ে কে কথা বলছিল? বিজ্ঞানী বোর, ঠিক আছে। কক্ষপথ নিয়ে কি কথা বলছিল? বিজ্ঞানী বোর কথা বলছিল। এবার আসো, কোন পরমাণু মডেলকে সৌরজগৎ মডেল বলে? দেখছো ক নাম্বার প্রশ্ন, আবার বলো, কোন পরমাণু মডেলকে সৌরজগৎ পরমাণু মডেল বলে? কোনটা? এই যে রাদারফোর্ডেরটা, মনে আছে না, ওই যে সৌর মডেল, রাদারফোর্ডের পরমাণু মডেল, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, পরমাণুকে ভাঙলে কি কি পাওয়া যায়? সহজ কোশ্চেন, পরমাণু ভাঙলে কি কি পাওয়া যায় বলো? পাওয়া যায় হচ্ছে ইলেকট্রন, যেটা কি থাকে, বাইরে থাকে, বাইরে ঘুরে। হুম, ইলেকট্রন, প্রোটন, আর হচ্ছে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, আর হচ্ছে কে থাকে, নিউট্রন। আচ্ছা, আসো এবার তারপরে, এবার হচ্ছে পারমাণবিক সংখ্যা। এবার কিছু ছোটখাটো কিছু ম্যাথমেটিক্যাল কাজ তোমরা করবা, ঠিক আছে। আসো, পারমাণবিক সংখ্যা, তোমাকে সিম্পল কিছু কথা আমি বলে রাখি, তোমরা এখান থেকে দেখো, তোমাদের জিনিস আমি চিনে রাখি। ধরো আমরা একটা জিনিস লিখলাম, এই যে ও লিখলাম, ও, ও দ্বারা বোঝায় হচ্ছে অক্সিজেন, আমি এটাকে লিখছি হচ্ছে অক্সিজেন, ওতে হয় কি, অক্সিজেন হয়, ঠিক আছে। এখন কিছু জিনিস লিখি, এখানে লিখলাম 8, এখানে লিখলাম 16, ঠিক আছে। এখন যারা জানো তো জানো, যারা জানো না তারা খেয়াল করো, যেখানে 8 লিখলাম, এখানে 16 লিখলাম, এটা দ্বারা কি বুঝায়? দেখো, এই নিচে যে অংশটা থাকে এটাকে আমরা বলি প্রোটন সংখ্যা, নিচে যে অংশটা থাকে তাকে আমরা বলি প্রোটন সংখ্যা, ঠিক আছে, নাম হচ্ছে প্রোটন সংখ্যা। এই প্রোটন সংখ্যার কিন্তু আরেকটা সুন্দর নাম আছে, এই প্রোটন সংখ্যার আরেকটা নাম হচ্ছে পারমাণবিক সংখ্যা। হুম, প্রোটন সংখ্যার এক নাম কি? পারমাণবিক সংখ্যা। আচ্ছা, আর উপর জিনিসটা লিখছি, উপর জিনিসটা লিখছি, এইটাকে বলা হয় ভর সংখ্যা, এটাকে বলা হয় ভর, ডর না কিন্তু, এটা কিন্তু ভর সংখ্যা, হ্যাঁ, ভর সংখ্যা, ঠিক আছে, এটা কি বলা হয়? ভর সংখ্যা। এই ভর সংখ্যার আরেকটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। ওকে, সো আমি এটা একটা মৌল লিখলাম, আমি মৌলটা হচ্ছে, মৌলের মধ্যে তো পরমাণু থাকে, তো আমি একটা মৌল লিখলাম, সে মৌলের পরমাণু হচ্ছে কে, অক্সিজেন, ঠিক আছে। মৌল হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেন যদি মৌল হয় তাহলে তার পরমাণু কি হবে? সে অক্সিজেন পরমাণু, একই কথা আর কি। তো এই অক্সিজেন পরমাণু, এখানে লিখলাম 8, উপরে লিখলাম 16, এটা কিন্তু আমি আন্দাজে লিখতে পারবো না, হ্যাঁ, ওই যে পিরিয়ডিক টেবিল ছিল, প্রথমে পর্যায় ছিল, সেখান থেকে আমি এটা পাইছিলাম। আচ্ছা, যাই হোক, তো নিচে 8, 8টা কি আমাদের প্রোটন সংখ্যা, তার আরেক নাম কি, পারমাণবিক সংখ্যা। আর উপরে কি আছে 16, এই 16কে কি বলা হয়? ভর সংখ্যা, আরেক নাম কি, নিউক্লিয়ন সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কথা বুঝবা, প্রোটন সংখ্যার এক নাম কি, পারমাণবিক সংখ্যা। মাথায় রাখবা, তুমি যে কোনো পরমাণু চিনবা কি দিয়ে? তার প্রোটন সংখ্যা দিয়ে। প্রত্যেক, যেমন আমাদের কি থাকে বলতো, প্রত্যেক মানুষের এই যে ফিঙ্গারপ্রিন্ট, এটা কি থাকে, ভিন্ন থাকে না? ওই যে এনআইডি বানাতে গেলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে, পাসপোর্ট বানাতে গেলে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে, তাই না? আমাদের ফিঙ্গারপ্রিন্ট কি যার যারটা ভিন্ন ভিন্ন না? ঠিক তেমনি এই যে কোনো একটা পরমাণু, মানে অনেকগুলো তো পরমাণু আছে, সব পরমাণুর মধ্যে পার্থক্য করা যায় কোনটা দিয়ে? প্রোটন সংখ্যা দিয়ে। মানে সকল পরমাণু বা মৌলের যে পরিচিতি বা নিজস্ব বা আইডেন্টিটি, সেটা হচ্ছে তার প্রোটন সংখ্যা, ঠিক আছে। একটা মৌলের পরমাণুর সাথে আরেকটা মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা কখনো ম্যাচ করবে না, ভিন্ন হবেই, মাস্ট বি, ঠিক আছে। তো যদি কখনো এমসিকিউতে প্রশ্ন আসে, কিন্তু এমসিকিউতে প্রশ্ন আসে যে মৌলের পরমাণুর পরিচিতি হয় কোনটার দ্বারা, নিঃসন্দেহে কি, প্রোটন সংখ্যা, এটা কিন্তু আসবে। আচ্ছা, এবার আসো, উপরে কি আছে? ভর সংখ্যা। এবার একটা কথা খেয়াল রাখো, আমি প্রথম দিকে একটা কথা বলছিলাম যে যে কোনো যে কোনো পরমাণুর, যে কোনো পরমাণুর প্রোটন সংখ্যা
আর ইলেকট্রন সংখ্যা কি হয় সমান। ঠিক আছে, যে কোনো পরমাণুর প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যাটা কি হয় সমান। আর প্রোটন সংখ্যার আরেক নাম কি বলতো, পারমাণবিক সংখ্যা। এখন নতুন একটা কথা আসছে, নিউক্লিয়ন সংখ্যা অথবা কি ভর সংখ্যা আসছে। এখন ছোট একটা কথা মাথায় রাখবা, এই যে ভর সংখ্যাটা দেখতেছো না, এই ভর সংখ্যা, এই ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন আর নিউট্রনের যোগফল, প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। ঠিক আছে, প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। ঠিক আছে, তার মানে কি বুঝলা, ওই কেন্দ্রে কারা থাকে, কেন্দ্রে থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে। ওই প্রোটন আর নিউট্রনের যোগফলটাকে আমরা কি বলতেছি, ভর সংখ্যা বলতেছি। এখন একটা কথা মাথায় রাখবা, সেই কথাটা হচ্ছে এই যে তুমি প্রোটন দেখতেছো, এই প্রোটন যে সংখ্যাটা, এই প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দিয়ে। আর যে ভর সংখ্যা দেখতেছো, ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দিয়ে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন তোমাকে বলি আচ্ছা তুমি নিউট্রন সংখ্যাটা বের করো তো, তাহলে তুমি নিউট্রন সংখ্যা সমান কি লিখবা বলো তো। তাহলে তুমি নিউট্রন সংখ্যা সমান কি লিখবা, নিউট্রন সংখ্যা সমান কি হবে বলো, কি হবে, এই প্রোটন এখানে প্লাস আছে, এই পাশে গেলে কি হবে মাইনাস হবে, মানে কি হবে এ মাইনাস কি হবে জেড। ঠিক আছে, তার মানে তুমি যদি ভর সংখ্যা থেকে, ভর সংখ্যা থেকে তুমি যদি এই যে উপরে ভর সংখ্যা, এই ভর সংখ্যা থেকে তুমি যদি কি করো, এই প্রোটন সংখ্যা বাদ দাও, তাহলে তুমি কি পাবা, নিউট্রন সংখ্যা পাবা। তাহলে তুমি এখান থেকে সংখ্যাগুলো বের করে ফেলো তো। এই যে নিচে আছে যে সংখ্যাটা, সেটাকে আমরা কি বলবো, প্রোটন বলবো। তাহলে প্রোটন কয়টা আছে, প্রোটন আছে হচ্ছে 8টা। আর প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যা তো তাই, তাহলে ইলেকট্রনও কয়টা আছে বলো, ইলেকট্রনও কয়টা আছে 8টা। ঠিক আছে, আবার আসো, এখন আসো নিউট্রন সংখ্যা আসো। তাহলে নিউট্রন সংখ্যা কেমনে বের করবা, ওই যে ভর সংখ্যা, এই যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, এই ভর মাইনাস প্রোটন, 16 মাইনাস 8, তাহলে নিউট্রনও করা থাকবে 8টা থাকবে। ঠিক আছে, আমরা এগুলো আরো প্র্যাকটিস করবো, আমরা আরো প্র্যাকটিস করবো, তোমরা আরো বুঝতে পারবা। এই যারা এই 8 মাইনাস 8 জিরো না, পাগল, জিরো না, এটা না। এই দেখো ভর সংখ্যা মাইনাস 8। হ্যাঁ, দেখো আবার ভালো করে বুঝো, সমস্যা নাই, আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো, সো চিন্তার কোনো কারণ নাই। নিচে থাকে প্রোটন, উপরে থাকে ভর সংখ্যা, যেই কয়টা প্রোটন ঠিক সেই কয়টা ইলেকট্রন, 8টা প্রোটন 8টা ইলেকট্রন। প্রোটন সংখ্যার এক নাম কি, পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, উপরে কি থাকে, ভর সংখ্যা, কি থাকে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন আর নিউট্রনের যোগফল। কি কি, প্রোটন আর নিউট্রনের যোগফল। তার মানে উপরে যে 16 লেখাটা তুমি দেখতেছো, যে জিরো বলছো, সে ভালো করে খেয়াল করো। উপরে যে তুমি যে 16 লেখা দেখতেছো, এর মধ্যে কি আছে, এর মধ্যে প্রোটনও আছে, এর মধ্যে কি আছে, নিউট্রনও আছে। ঠিক আছে, প্রোটন নিউট্রন দুইটাই এখানে আছে। তাহলে কি এক কাজ করো, তাহলে এখান থেকে প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দাও, এই 16 থেকে 8 বাদ দিয়ে দাও, তাহলে তুমি কি পাবা, নিউট্রন সংখ্যা পাবা। ঠিক আছে, আচ্ছা এই প্যারা নাই, না বুঝতে সমস্যা নাই, আমরা আরো দেখবো, আরো দেখি আমরা। দেখো তাহলে উপর কথাটা কি, পারমাণবিক সংখ্যা কাকে বলে, এটা কিন্তু ক নাম্বার প্রশ্ন, এটা ক নাম্বারের প্রশ্ন। আসো, পারমাণবিক সংখ্যা কাকে বলে, মৌলের পরমাণুতে প্রোটনের সংখ্যাকে কি বলা হয়, পারমাণবিক সংখ্যা। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, জেড দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার তারপরে আসো, এই দেখো এখানে কথা বলছে কার্বনের পারমাণবিক সংখ্যা 6। কার্বনকে আমরা কি দিয়ে প্রকাশ করি, কার্বনকে আমরা প্রকাশ করি সি দিয়ে। হ্যাঁ, সি দিয়ে কি বোঝায়, কার্বন। সি দিয়ে কি বোঝায়, কার্বন। এর পারমাণবিক সংখ্যা কত, 6। তার নিচে আমি কি লিখবো, 6 লিখবো। ঠিক আছে, নিচে কি থাকে, পারমাণবিক সংখ্যা অথবা কি সংখ্যা, প্রোটন সংখ্যা। ঠিক আছে, এই তথ্য থেকে কি কি তুমি বুঝতে পারো বলো তো, ওর প্রোটন কয়টা, 6টা। তাহলে দেখো ওর প্রোটন হচ্ছে 6টা, এর প্রোটন 6টা। তাহলে তোমরা এখন বলো, এখন বলো তাহলে তার ইলেকট্রন কয়টা হবে, প্রোটন 6টা, তাহলে তার ইলেকট্রন কয়টা বলো, তার ইলেকট্রন কয়টা হবে, সেম ভাবে প্রোটন 6টা, ইলেকট্রন কয়টা হবে 6টা। মনে আছে প্রোটন কি প্লাস চার্জ আর ইলেকট্রন কি মাইনাস চার্জ। ঠিক আছে, তার মানে তার পারমাণবিক সংখ্যা 6, মানে প্রোটন 6টা, ইলেকট্রন 6টা। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি নিউট্রন কয়টা, বের করতে পারবা না, কারণ কি বলতো, কারণ যে এখানে এই যে ভর সংখ্যা লাগতো, এই ভর সংখ্যা কি দিছে এখানে, ভর সংখ্যা তো দেয়া নাই, তাহলে তুমি বের করবা কেমনে। ঠিক আছে, তাহলে খেয়াল করো 6টি প্রোটন আছে এবং কার্বন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত, 6। ঠিক আছে, আচ্ছা কিন্তু আমরা নিউটন সংখ্যা বের করতে পারি নাই, কেন বের করতে পারি নাই, ওই যে ভর সংখ্যাটা দেয় নাই, ভর সংখ্যা দিলে আমরা নিউটন সংখ্যা বের করতে পারতাম। আসো এবার আসো, এবার দেখো ভর সংখ্যা কাকে বলে, ওই যে আমি কিন্তু এটা কিন্তু আগে বলে ফেলছি, দেখো এটা কিন্তু আমরা আগেই বলছি। ভর সংখ্যা কোনটা, প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি। হ্যাঁ, প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টি, এটাকে আমরা কি বলি, নিউক্লিয়ন সংখ্যা বলি অথবা ভর সংখ্যা বলি। এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়, এটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, এটা কিন্তু আমরা আগেই বলছি। ঠিক আছে, তাহলে প্রোটন সংখ্যা যা, পারমাণবিক সংখ্যা তাই। আর আমাদের পরমাণুর কেন্দ্রে কে থাকে, প্রোটন থাকে,
নিউট্রন থাকে। আর এই দুটো যোগফলকে আমরা কি বলি? দুটো যোগফলকে আমরা বলি হচ্ছে ভর সংখ্যা। আর বাইরে কে থাকে? বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা, একটু দেখি, এবার আসো তারপরে স্লাইডে। এই দেখো, এই যেখান থেকে আমরা একটু প্র্যাকটিস করি। অক্সিজেনের ভর সংখ্যা 16। ঠিক আছে, অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16। ও জেড দ্বারা কি বোঝায়? হ্যাঁ, জেড দ্বারা বোঝায় হচ্ছে, দেখো জেড দ্বারা কার্বনের ভর সংখ্যা 12। হ্যাঁ, খুব ভালো কথা বলছো, কিন্তু যেটা এখানে দেয় নাই তাই আমরা বের করতে পারতেছি না আর কি। এটা তো আমরা আমাদের মুখস্থ আছে, সমস্যা নাই। ও জেড দ্বারা বোঝায় হচ্ছে প্রোটন সংখ্যা, জেড দ্বারা প্রোটন সংখ্যা বোঝায়। আসো আগে এটা খেয়াল করি। অক্সিজেনের ভর সংখ্যা 16, এই যে আমরা অক্সিজেন আঁকলাম, তার ভর সংখ্যা কত? 16। পারমাণবিক সংখ্যা কত? 8। তার নিউটন সংখ্যা বের করো, আমরা একটু আগে কাজটা করছি। ঠিক আছে, নিউটন সংখ্যা কেমনে বের করে বলো? নিউটন সংখ্যা কেমনে বের করবো আমরা? ওই যে ভর সংখ্যা, ভর মানে এখানে কে কে আছে? ভর সংখ্যা মানে এখানে কে আছে? এখানে প্রোটনও আছে, এখানে কে আছে? নিউট্রনও আছে, দুইটাই আছে এখানে, তাই না? আর নিচে কি শুধুমাত্র প্রোটন আছে? তার শুরু থেকে 8 বাদ দাও, তাহলে কত হয়? 8 হয়। ঠিক আছে, তোমরা অনেক বেশি জানো, অনেক ভালো জানো তোমরা, যে কার্বন সংখ্যা যে 12 বলছো। আসো এবার দেখো, এই দেখো এটা কিন্তু আমরা একটু আগে দেখছি, বাট একবার একটু ছোট একটা প্যাচ আছে। দেখো এই যে এক্স দ্বারা আমরা বোঝাচ্ছি এটা একটা মৌল হইতে পারে, মৌল একটা পরমাণু হইতে পারে। এ দ্বারা আমরা কি বুঝাই? ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যা। একটা কথা বললেই হয়। দেখবা পরীক্ষায় কিন্তু ক নাম্বারের প্রশ্ন দিয়ে দিছে, দেখবা তোমাকে ভর সংখ্যা কাকে বলে চায়, চাবে কি নিউক্লিয়ন সংখ্যা কাকে বলে। দেখো এ দ্বারা ভর সংখ্যা, এটা কি আমাদের প্রোটন সংখ্যা। ঠিক আছে, আচ্ছা দেখো জেড দ্বারা প্রোটন সংখ্যা বোঝায়। আবার আমি যদি পি লিখি না, পি মানেও কি প্রোটন সংখ্যা, একই কথা। জেড দিয়ে প্রোটন সংখ্যা, পি দিয়ে প্রোটন সংখ্যা, একই কথা। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এখানে একটা দেখো এম প্লাস বা এম মাইনাস দিয়ে আছে। ঠিক আছে, তাহলে এইটা দ্বারা কি বোঝায়? দেখো এই প্লাস মানে, দেখো এই প্লাস মানে ও ইলেকট্রন ছেড়ে দিছে। ঠিক আছে, প্লাস মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া। প্লাস মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া। ঠিক আছে, আর মাইনাস মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। ঠিক আছে, দেখো প্লাস মানে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দেওয়া, মাইনাস মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। এটা তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই, দেখবা খুব সহজে বুঝবা, অনেক সহজ এটা। দেখো ধরো আমি একটা জিনিস লিখলাম সোডিয়াম, এনএতে হচ্ছে সোডিয়াম হয়। হ্যাঁ, এনএতে কি হয়? সোডিয়াম হয়। আচ্ছা এটা তোমরা চিনবা এন এ। তাহলে এখন কথা হতে পারে ভাই লেখা আছে এন এ, কিন্তু আমি উচ্চারণ করতেছি সোডিয়াম, কেমনে হলো? দেখো এন এ, এটার নাম হচ্ছে ন্যাট্রিয়াম। হ্যাঁ, ন্যাট্রিয়াম। ন্যাট্রিয়াম হচ্ছে ল্যাটিন নাম, আর এটাকে তুমি যদি ইংলিশে নামকরণ করো তার নাম হবে সোডিয়াম। দেখো এই যে সোডিয়াম, আমি লিখলাম সোডিয়াম প্লাস। সোডিয়াম প্লাস মানে কি? প্লাস করা আছে, একটা প্লাস না, তার মানে সে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। সে কটা ইলেকট্রন ছাড়ছে? একটা ইলেকট্রন ছাড়ছে। আমি লিখলাম এমজি, এমজি তে হয় ম্যাগনেসিয়াম। কি হয়? ম্যাগনেসিয়াম হয়। ম্যাগনেসিয়াম তোমরা অনেকেই শুনছো। ম্যাগনেসিয়াম 2+, তাহলে সে কয়টা ইলেকট্রন ছাড়ছে বলো? দুইটা ইলেকট্রন ছাড়ছে। এবার লিখলাম হচ্ছে অ্যালুমিনিয়াম। এই যে অ্যালুমিনিয়াম তোমরা চিনোই, ওই যে এখন তো ব্যাডমিন্টনের টাইম, অনেকে ব্যাডমিন্টন খেলো, বলো যে অ্যালয় ব্যাট, অ্যালুমিনিয়ামের ব্যাট। ওই যে গর্ব করো না যে অ্যালুমিনিয়াম ব্যাট দাম অনেক বেশি, 12,000 15,000। তো অ্যালুমিনিয়াম 3+, তাহলে বলো তো অ্যালুমিনিয়াম 3+, ও কয়টা ইলেকট্রন ছাড়ছে বলো তো? হ্যাঁ 3, গুড, 3। প্রোটন কখন জেড, প্রোটন কখন পি, এটা তোমার মনের ইচ্ছার উপর। তোমার মনের ইচ্ছা হয়েছে তুমি জেড দিবা, তোমার মনের ইচ্ছা হয়েছে তুমি পি দিবা, তোমার ইচ্ছা। হ্যাঁ গুড, এটা সবাই 3। তার মানে সে কটা ইলেকট্রন ছাড়ছে বলো তো? 3টা। তাহলে প্লাস মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া, আর মাইনাস মানে কি? গ্রহণ করা। তাহলে আসো দেখি, এই যে সিএল, এটা বোঝাচ্ছে ক্লোরিন। এটা কি বোঝায়? ক্লোরিন বোঝায়, ক্লোরিন। ক্লোরিন মাইনাস, তার মানে বলো সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে বলো? একটা গ্রহণ করছে। এবার আসো অক্সিজেন, অক্সিজেন হচ্ছে 2-, তাহলে অক্সিজেন কটা গ্রহণ করছে বলো? দুইটা গ্রহণ করছে। এবার আসা হচ্ছে ধরো নাইট্রোজেন, এনে কি হয়? নাইট্রোজেন দিলাম হচ্ছে 3-, তাহলে সে কটা গ্রহণ করছে? 3টা। ঠিক আছে, মানে প্লাস মানে কি করা? ছেড়ে দেওয়া ইলেকট্রন, আর মাইনাস মানে ইলেকট্রন কি করা? গ্রহণ করা। বুঝতে পারছো? তার মানে ক্লোরিন -1 মানে কি? সে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে। অক্সিজেন 2- মানে কি? সে দুইটা গ্রহণ করছে। নাইট্রোজেন 3- মানে কি? সে 3টা গ্রহণ করছে। গুড। এবার আসো, তাহলে দেখো আমরা এই যে এই কথাটাই আমরা এখানে বলছি আর কি। ঠিক আছে, যে এখানে এ দ্বারা কি বোঝায়? ভর সংখ্যা বোঝায়। জেড দ্বারা কি বোঝায়? প্রোটন সংখ্যা বোঝায়। আর এম প্লাস মাইনাস কি? এম হচ্ছে প্লাস মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া, মাইনাস মানে কি? ইলেকট্রন গ্রহণ করা। ঠিক আছে, আচ্ছা এই রে সাবাস। সোডিয়াম ক্লোরাইডের যৌগ গঠন ই এর পাশে দাগের মানে কি? ই এর পাশে দাগ কই? ই কই? তুমি কোথায় দেখছো এর পাশে দাগ? দেখো তো, এটা স্পেসিফিক প্রশ্ন করতে পাশে দাগ কই? আচ্ছা এম দ্বারা কি বোঝায়? আচ্ছা এম একটা র্যান্ডম, জাস্ট ওই তোমরা ম্যাথ করতে গিয়ে এক্স ওয়াই জেড ধরো না, ওই এম দ্বারা ওই এক্স ওয়াই জেড আমরা দেখাচ্ছি আর কি। এম মানে কি? সেখানে দেখো এম এর মানে কি? এখানে যদি ধরো এখানে যদি +1 থাকে মানে কি? একটা ছাড়ছে। যদি এম এর জায়গায় যদি 2 থাকে তার মানে কি? দুটা ছাড়ছে। এই জায়গায় যদি 3 থাকে তার মানে কি? 3টা ছাড়ছে। ঠিক আছে, এই জাস্ট দেখে আমরা বোঝাচ্ছি আর কি। এই
ঠিক আছে? আচ্ছা আসো, আমরা এক্সাম্পল করলেই বুঝতে পারবো, এক্সাম্পল করলে ক্লিয়ার হয়ে যাবে। আসো, এই যে এক্সাম্পলটা, ঠিক আছে? তোমাদের সবার কাছে 30 সেকেন্ড সময়। 30 সেকেন্ডে তোমরা এই জিনিসটার তিনটা জিনিস বের করে ফেলো। এই জিনিসটা তিনটা তোমরা এক কাজ করে ফেলো, প্রোটন সংখ্যা বের করো, ইলেকট্রন সংখ্যা বের করো, আর নিউট্রন সংখ্যা বের করো। এই তিনটা বের করে ফেলো। 30 সেকেন্ড সময়, বের করো। তোমাদের সময় শুরু এখন। বের করো প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। ব্রেক কখন? এই যে ব্রেক দেবো, একটু পরে ব্রেক দিব। প্রোটন, ইলেকট্রন, নিউট্রন বের করো, সিরিয়াল লেখো। স্যার ল্যাটিন কোন ভাষা? হ্যাঁ হ্যাঁ, ল্যাটিন ভাষা। ভাই আমি বুঝি না, আসলে সমস্যা নেই, বুঝাই দিব। আসলে যে অনেকে ভালো উত্তর দিচ্ছে, অনেকেই। না ভালো তো দিচ্ছ, বাট লাস্টে একটা কি ভুল করতেছ, সবাই লাস্টে একটা ভুল করতেছ, সবাই লাস্টে একটা ভুল করতেছে, সবাই অনেকেই ভুল করছে, অনেক অনেক। দেখো, যারা ভুল করতে, হ্যাঁ এই যে একজন কারেক্ট আনসার দিছো। আচ্ছা, যারা ভুল করতেছো বা যারা পারতেছো না, তারা এটা আবার দেখো, তাহলে ভালো করে বুঝতে পারবা। দেখো আসো, ভালো কথা। এই যে প্রোটন সংখ্যাকে তুমি কি দিয়ে প্রকাশ করতে পারো? প্রোটন সংখ্যাকে তুমি জেড দিয়ে প্রকাশ করতে পারো, একই কথা। এটাকে তুমি জেড দিয়ে প্রকাশ করতে পারো, একই কথা। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, খেয়াল করো। দেখো, আমাদের মনে আছে, আমাদের কিছু কথা মনে আছে, দেখো তো। এই যে নিচে যে জিনিসটা থাকে, এটাকে আমরা কি বলি? প্রোটন সংখ্যা বলি না? এই জিনিসটাকে আমরা কি বলি? প্রোটন সংখ্যা। তার মানে প্রোটন কয়টা আছে বলো? 11টা আছে। প্রোটন আছে কয়টা? 11টা। ঠিক আছে? এখন আমরা একটা কথা বলছিলাম যে যেই কয়টা প্রোটন ঠিক সেই কয়টা কি ইলেকট্রন, মনে আছে না? যেই কয়টা প্রোটন ঠিক সেই কয়টা কি ইলেকট্রন। এখন খেয়াল করো তো, প্রোটন আছে 11টা, তাহলে ইলেকট্রনও কি 11টা হওয়ার কথা ছিল না? বলতো, ইলেকট্রন কয়টা হওয়ার কথা ছিল? 11টা। কিন্তু দেখো পাশে দেওয়া আছে প্লাস, পাশে কি দেওয়া আছে? প্লাস। এই প্লাস মানে কি বলো? ওই যে প্লাস মানে কি ইলেকট্রন ছেড়ে দেওয়া। তাহলে খেয়াল করো, প্রোটন যে কটা, ইলেকট্রন কি সেই কটা হওয়ার কথা, কিন্তু সেই ইলেকট্রন কটা ছেড়ে দিচ্ছে। যে প্লাস মানে কি ছেড়ে দেওয়া, কটা ছেড়ে দিচ্ছে? একটা। মানে প্লাস কোনো সংখ্যা নাই মানে কি? কোনো সংখ্যা নাই মানে 1। হ্যাঁ, কোনো সংখ্যা নাই মানে কত? 1। 2 প্লাস থাকলে 2 হইতো। তো কোনো সংখ্যা নাই মানে কি? 1 প্লাস মানে কি একটা ইলেকট্রন সে ছেড়ে দিছে। তাহলে কি একটা যদি ছেড়ে দেয়, তাহলে এখন তার ইলেকট্রন কটা থাকলো? 10টা। ঠিক আছে? তাহলে এখন নিউট্রন কোনটা বলতো? নিউট্রন কটা হবে? আসো, এই যে উপরের জিনিসটাকে আমরা কি বলি? এই উপরে 23টাকে আমরা কি বলি বলো? এটাকে আমরা বলি ভর সংখ্যা বলি। এটাকে আমরা বলি ভর সংখ্যা। ঠিক আছে? এটাকে আমরা বলি ভর সংখ্যা। আর এই ভর সংখ্যা কি কি নিয়ে তৈরি বলে মনে আছে? ইলেকট্রন, সরি, প্রোটন আর কি নিয়ে? নিউট্রন নিয়ে। এই যে ভর সংখ্যা, ভর সংখ্যা কি কি নিয়ে তৈরি? ভর সংখ্যা হচ্ছে প্রোটন নিয়ে তৈরি, আর কি নিয়ে তৈরি? নিউট্রন নিয়ে তৈরি। ঠিক আছে? প্রোটন আর নিউট্রন যোগফলকে কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। তাহলে যে 23 দেখতেছো, এই 23 কি? প্রোটনও আছে এখানে, নিউট্রনও আছে এখানে। বাট আমি বের করবো কি? শুধুমাত্র আমি নিউট্রন বের করবো না। তাহলে আমি কি করব? এই যে ভর সংখ্যা থেকে আমি জাস্ট এই প্রোটনের সংখ্যাটা বাদ দিয়ে দিই। 11। তাহলে কত হবে বলো? কত হবে? 12। ঠিক আছে? তাহলে আমাদের প্রোটন কয়টা? 11টা। ইলেকট্রন কয়টা? 10টা। আর নিউট্রন কয়টা বলতো? 12টা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সঠিক আনসার। ঠিক আছে? ওকে। যদি এখানে প্লাস না থাকতো, খেয়াল কর, যদি এখানে প্লাস না থাকতো, এই প্লাস যদি না থাকলে প্রোটন 11টা, ইলেকট্রন করা হইতো 11টাই হইতো। আসো, এবার তারপরে দেই। এবার আসো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের, আমরা এখনই ব্রেক দিয়ে দিব একটা। আসো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসো। তথ্য কি? একই মৌলের বিভিন্ন পরমাণুতে সমান সংখ্যক প্রোটন থাকে। তার মানে একটা মৌলের যত পরমাণু আছে, একটা মৌলের যত পরমাণু আছে, ঠিক আছে, সবার প্রোটন সংখ্যা কি সমান। ঠিক আছে? আর ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা কি থাকবে? ভিন্ন থাকবে। এখন ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু সমূহে ভিন্ন সংখ্যক কি থাকে? প্রোটন থাকে। তার মানে যদি আমি বলি যে হাইড্রোজেন একটা মৌল, ঠিক আছে, হাইড্রোজেন কি একটা মৌল, এই মৌলের যত পরমাণু আছে সবার কি থাকবে? সেম প্রোটন থাকবে। তার বললাম কি অক্সিজেন একটা মৌল, এই অক্সিজেন মৌলের সবার কি থাকবে? সমান সংখ্যক প্রোটন থাকবে। এর প্রোটন কয়টা? একটা। আর অক্সিজেনের প্রোটন কয়টা? 8টা। কিন্তু দুইটার ভিন্ন ভিন্ন প্রোটন সংখ্যা কি সেম? না। মৌলের পরমাণু বৈশিষ্ট্য বোঝানোর জন্য প্রোটন সংখ্যা ব্যবহার করা হয়, এটা মাস্ট, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের কোন মৌলের বৈশিষ্ট্যতে কি ব্যবহার করা হয়? প্রোটন সংখ্যা ব্যবহার করা হয়। ওকে। পরমাণুতে ইলেকট্রন বা প্রোটন সংখ্যার পার্থক্যের কারণে পরমাণু সমূহের মধ্যে পার্থক্য হয়ে থাকে। এই যে প্রোটন সংখ্যা পার্থক্যের কারণে, ইলেকট্রন মতো একটা ব্যারি করে না, ইলেকট্রন মাঝে মাঝে ওই যে আয়নের কারণে ভিন্নতা হয়, প্রোটন সংখ্যাটা তুমি মেইন ধরবা। ঠিক আছে? এটা কেমনে বোঝায় বলতো? আমি বললাম যে প্রোটন সংখ্যা 1, তার মানে তুমি কে বুঝবা? সেটা কে? সে হচ্ছে হাইড্রোজেন। বললাম আমি প্রোটন সংখ্যা 8, তাহলে তুমি কি বুঝবা? সে কে? অক্সিজেন। ঠিক আছে? এভাবে। এবার তারপরে আসো, পরমাণুতে ইলেকট্রন ও প্রোটন সংখ্যা সমান থাকে, কিন্তু নিউট্রন সংখ্যা সবসময় প্রোটন সংখ্যার সমান
হয় না। এই যে কথাটা কিন্তু আমরা আগেই বলছি, ইলেকট্রনের প্রোটন সংখ্যা কি থাকবে, সমান থাকে, ঠিক আছে। কিন্তু নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা সমান হবে তার কোনো গ্যারান্টি নাই। ওকে, এবার তারপরে আসো, এবার হচ্ছে আইসোটোপ। আচ্ছা, এবার খেয়াল করো আইসোটোপটা কি, তোমাদের জিনিস দেখাই আমি। দেখো এই যে হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1, ঠিক আছে, তিনটাই কি আমাদের হাইড্রোজেন, কিন্তু তিনটাই কিন্তু আমাদের হাইড্রোজেন, এই তিনটাই কিন্তু হাইড্রোজেন, ঠিক আছে। আবার দেখো কার্বন লিখি, কার্বন 6, কার্বন, কার্বন, ঠিক আছে। এই দেখো তো, এই যে নিচে যে লেখাটা দেখতেছো, নিচে যে লেখাটা দেখতেছো, এই যে 1, যে লেখাটা দেখছো 1, ঠিক আছে, এই নিচের লেখাটা কি বলো, এটা কি আমাদের প্রোটন সংখ্যা না? তাহলে হাইড্রোজেনের গুলো প্রোটন সংখ্যা কতগুলো করে, 1 করে। কিন্তু আমি যদি এখন এভাবে লিখি, দেখো তো, লিখলাম, এখানে লিখলাম 1, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 3, এখানে হচ্ছে কত, 12, 13 আর হচ্ছে 14। ওকে, এখন দেখো তো, হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কিন্তু সেম, কিন্তু মাথার মধ্যে কি থাকে বলতো, মাথায় কি থাকে, মাথাটার নাম কি, ভর সংখ্যা না? মাথাকে আমরা কি বলি, ভর সংখ্যা বলি। মাথাকে আমরা বলি হচ্ছে ভর সংখ্যা, ঠিক আছে, মাথার যে ভর সংখ্যা, আর নিচটা কি, প্রোটন সংখ্যা। তাহলে দেখো তো, এই যে তিনটা হাইড্রোজেন যে আমি লিখলাম, তিনটা হাইড্রোজেনেরই কি দেখো তো, প্রোটন সংখ্যা তো অবশ্যই সেমই হবে, কিন্তু ভর সংখ্যা কি ভিন্ন। তার মানে দেখো, যদি আমাদের এই পরমাণুগুলার প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা যদি ভিন্ন হয়, তো তাদেরকে আমরা বলবো পরস্পরের আইসোটোপ। তার মানে এই তিনটাই পরস্পরের কি বলতো, আইসোটোপ। আবার দেখো কার্বন, এই দেখো নিচে কি থাকে, এই যে নিচে আমাদের থাকে কি, প্রোটন সংখ্যা। দেখো প্রোটন সংখ্যা সবগুলোরই কি 6, কিন্তু মাথার মধ্যে যে ভর সংখ্যা, ভর সংখ্যা কি সেম না? কেন সেম না? এর 12, এর 13, এর 14, ভর সংখ্যা কি সেম না? তার মানে দেখো, প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এদেরকে আমরা কি নামে ডাকি, এদেরকে আমরা ডাকি হচ্ছে আইসোটোপ নামে, ঠিক আছে। এখন তোমরা একটা কথা বলতে পারবা যে ভর সংখ্যা ভিন্ন কেন হয়? ভর সংখ্যা ভিন্ন হয় তার কারণ হচ্ছে নিউট্রন সংখ্যার কারণে। দেখো তো, আমরা নিউট্রন সংখ্যা বের করতে পারবো না বলতো? আবার বলতেছি, নিউট্রন সংখ্যা বের করা কিন্তু আমি শিখাইছিলাম, যে নিউট্রন সংখ্যা কেমনে বের করে। নিউটন সংখ্যা বের করে কিভাবে বলতো, এই ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ঠিক আছে। তো আমরা কেমনে বের করে, আমাদের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিব, আমরা কি পেয়ে যাব, নিউটন সংখ্যা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে দেখো তো, তাহলে এর নিউটন কটা বলো, এ নিউটন কি নাই, 0। এর নিউটন কটা বলো, 2 থেকে 1 বাদ দাও 1। এর নিউটন কটা বলো, 2টা, 3 থেকে 1 বাদ দাও 2, ঠিক আছে। তার মানে দেখো, পরমাণু সমূহের মধ্যে দেখো প্রোটন সংখ্যা সেম থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকবে, তাদেরকে আমরা পরস্পরের কি বলি, আইসোটোপ বলি। আর এই আইসোটোপ এর ভর সংখ্যা ভিন্ন ভিন্ন হওয়ার কারণ কি, কারণ তাদের কি থাকে, নিউট্রন সংখ্যা কি থাকে, ভিন্ন ভিন্ন থাকে, ঠিক আছে। তাহলে দেখো তো, একটু সংখ্যাটা দেখো, একই মৌলের যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান, তার মানে কি সমান, দেখো তো কি সমান, আমাদের প্রোটন সংখ্যা সমান। এটা কিন্তু ক নাম্বার প্রশ্ন, আবারও এটা ইভেন এটা ইসেও আসে, সৃজনশীলের গতেও আসে। প্রোটন সংখ্যা কি আমাদের সমান, কিন্তু ভর সংখ্যাটা কি হবে, কিন্তু ভর সংখ্যাটা কি থাকবে, ভিন্ন থাকবে, ভর সংখ্যা ভিন্ন। আর ভর সংখ্যা ভিন্ন মানে কি বলতো, ভর সংখ্যা ভিন্ন মানে কি, ওই নিউটন সংখ্যা ভিন্ন, ঠিক আছে, মানে কি নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে একেবারে কি বলা হয়, আইসোটোপ বলা হয়। যেমন দেখো তো, এই যে এইখানে আমাদের কার্বনের বের করো, নিউটন সংখ্যা বের করো। নিউটন সংখ্যা কেমনে বের করে, ওই যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। তো 12 থেকে 6 বাদ দাও, এই নিউটন কয়টা, 6টা, এর কয়টা 7, আর এর কয়টা 8, ঠিক আছে। তার মানে কি প্রোটন সংখ্যা সমান কিন্তু কি ভর সংখ্যা ভিন্ন বা নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা পরস্পরে কি বলি, পরস্পর আমরা বলি হচ্ছে আইসোটোপ। হ্যাঁ, ব্রেক প্লিজ, হ্যাঁ অবশ্যই ব্রেক দিব, অবশ্যই। আসো, এই যে এটা আমরা দেখলাম, দেখো এই দেখো, এটা কি ছিল আমাদের H1, এর নাম কি, এর নাম হচ্ছে প্রোটিয়াম, ঠিক আছে। এই দেখো, যখন নিউটন সংখ্যা থাকে 0, যখন নিউটন সংখ্যা 0 তার নাম কি, প্রোটিয়াম। আর যখন নিউটন সংখ্যা কত থাকে, 1, তার নাম কি, ডিউটেরিয়াম। আর যখন নিউটন সংখ্যা কত থাকে, 2, তার নাম হচ্ছে ট্রিটিয়াম। দেখছো, এ দেখো, ভর 1 প্রোটিয়াম, ভর 2 ডিউটেরিয়াম, ভর 3 ট্রিটিয়াম, ঠিক আছে। আবার খেয়াল করো, ভর 1 প্রোটিয়াম, ভর 2 ডিউটেরিয়াম, ভর 3 ট্রিটিয়াম। এখান থেকে একটু পরে একটা এমসিকিউ আসবে, দেখো, 1 প্রোটিয়াম, 2 ডিউটেরিয়াম, আর 3 কি, ট্রিটিয়াম। আর প্রোটিয়ামের নিউটন কতগুলা, 0। ডিউটেরিয়ামের আমাদের নিউটন কয়টা, একটা। আর ট্রিটিয়ামের নিউটন কয়টা, 2টা, ঠিক আছে। যেটা এখানে জাস্ট বক্স হিসেবে লিখে দিছে, এই জাস্ট। আসো এবার তারপরে,
এই যে দেখো, এগুলো কুইক আনসার করবো আমরা। দেখো, ট্রিটিয়াম কোন মৌলের অ্যাসিটোপ? কোন মৌলের অ্যাসিটোপ ছিল? হাইড্রোজেন মৌলের অ্যাসিটোপ ছিল। ঠিক আছে, মনে পড়ছে? ওকে। কার্বনের দ্বিতীয় অ্যাসিটোপের ভর সংখ্যা কত? কার্বনের দ্বিতীয় অ্যাসিটোপ, কার্বন কি কি ছিল বলো? কার্বন 6 6 6, কি কি ছিল? 12 ছিল, 13 আর কি 14। এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়। দ্বিতীয় ভর সংখ্যা কত হবে? 13 হবে। তারপরে ট্রিটিয়াম আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? ট্রিটিয়াম মানে কি বলতো? ট্রিটিয়াম মানে কি? আমি কিন্তু একটা কথা বলছিলাম, দেখো এটা মনে করে দেখো। দেখো এটা মনে করে দেখো, ট্রিটিয়াম কোনটা? 3। কোনটা? 3। এই দেখো, এভাবে মনে রাখবা, সবাই মনে রাখবা। ভর সংখ্যা 1 প্রোটিয়াম, 2 ডিউটেরিয়াম, 3 ট্রিটিয়াম। ঠিক আছে, ওকে। সো আমাদের ট্রিটিয়ামের আইসোটোপে নিউট্রন সংখ্যা কত? এটা তো আমরা একটু আগে বের করছি। নিউট্রন সংখ্যা বের করে কেমনে বলো? ওই যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, কত হয়? 2 হয়। তাহলে কত হবে? 2। ওকে। এরপরে ভর সংখ্যা কি? ভর সংখ্যা কাকে বলে? প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল বা সমষ্টিকে কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে পারমাণবিক সংখ্যা কাকে বলে? ওই প্রোটন নাম্বারকে বা প্রোটন সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়। ঠিক আছে, তারপর হচ্ছে প্রোটন সংখ্যাকে, পরমাণুর পরিচয় বহন করে কোন সংখ্যা? নিঃসন্দেহে কোন সংখ্যা? প্রোটন সংখ্যা। ঠিক আছে, তারপর হচ্ছে হাইড্রোজেনের নিউট্রন সংখ্যা কত? দেখো, নর্মাল যদি আমি একটা হাইড্রোজেন বলি, হাইড্রোজেন কিন্তু এটা 1 1। এই প্রোটিয়াম, এটা কিন্তু আমাদের আসলে হাইড্রোজেন। এই হাইড্রোজেনের আমাদের নিউট্রন সংখ্যা কিন্তু কত বলতো? 1 - 1 কত হবে? 0 হবে। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাসিটোপ কয়টা আছে? 3টা। ওই যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। আর আমরা যদি শুধু হাইড্রোজেন বলে কোনটা বুঝবো? এই প্রোটিয়ামটা বুঝবো। অক্সিজেন পরমাণুতে কয়টা ইলেকট্রন থাকে? এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন, অক্সিজেনের কত? 8। ঠিক আছে, ওর প্রোটন কয়টা? 8টা। তাহলে ওর ইলেকট্রন কয়টা হবে? 8টাই হবে। ঠিক আছে, ওকে। তারপরে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 ব্যাখ্যা করো। ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা 12 মানে কি? ওর ম্যাগনেসিয়াম, এটা আমরা একটু আগে দেখছি, ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। তার মানে তার প্রোটন কয়টা? 12টা। ইলেকট্রন কয়টা হবে? 12টা। তারপর দেখো, ট্রিটিয়াম আইসোটোপ কেন? ওই যে তখন ব্যাখ্যা কোনটা দিবা? এটা ব্যাখ্যা দিবা যে আমাদের কি থাকে বলো? আমাদের ওই যে প্রোটন সংখ্যা কি থাকে? সেম, কিন্তু ভর সংখ্যা কি থাকে? ভিন্ন। তাই এই যেখানে এটা কি ট্রিটিয়াম, তাই এটাকে আমাদের একটা আইসোটোপ। প্রথমে বলবো আইসোটোপ কাকে বলে, তারপর বলবা যে এই দেখো আমাদের প্রোটন সংখ্যা সেম কিন্তু ভর সংখ্যা কি ভিন্ন, তাই ট্রিটিয়াম কি একটা আইসোটোপ। অক্সিজেনের ভর সংখ্যা 16 বলতে কি বুঝো? এই যে অক্সিজেন, অক্সিজেন কত বলছে? অক্সিজেনের কথা বলছে 16। এই যে এটার প্রশ্ন উত্তর এটা। অক্সিজেনের কত? 16, ভর সংখ্যা 16। আর অক্সিজেন পূরণ করা ছিল 8টা। এটা মুখস্থ করবা, হ্যাঁ, এটা অবশ্যই মুখস্থ করা লাগবে, কিছু করার নাই। এটা অবশ্যই মুখস্থ রাখা লাগবে তোমার। অক্সিজেনের প্রোটন কয়টা বলো? প্রোটন হচ্ছে 8টা, আর ভর কত? 16। তাহলে প্রোটন হচ্ছে 8, তাহলে ইলেকট্রন কয়টা? 8টা। আর ভর কত? ভর ভর সংখ্যা 16, তাহলে নিউট্রন কয়টা হবে? 16 - 8। এই যে 16 থেকে 8 বাদ দাও, তাহলে কত হবে? 8। আইসোটোপ গুলো একই মৌলের, ব্যাখ্যা করো। ওই একই কথা, প্রথমে কি লিখবা? আইসোটোপের সংখ্যা লিখবা। কি থাকে আমাদের? ওই যে প্রোটন সংখ্যা কি থাকে? প্রোটন সংখ্যা থাকবে হচ্ছে আমাদের সেম, আর ভিন্ন কি থাকবে? ভর সংখ্যা থাকবে হচ্ছে আমাদের ভিন্ন। এদেরকে আমাদের কি বলা হয়? এদেরকে আমরা কি বলি? পরস্পরে কি বলি? আইসোটোপ বলি। ঠিক আছে, তাহলে আমাদের প্রোটন সংখ্যা সেম মানে কি? তারা সবাই কি একই পরমাণু না, মানে একই মৌলের পরমাণু না? তাই তো ঠিক বলবা কি? প্রথমে বলবা আইসোটোপ কাকে বলে, দেন এই এক্সাম্পলটা দিবা, দেন বলবা কি এদের প্রোটন সংখ্যা সেম, তার মানে তারা কি একই মৌলের পরমাণু, খালি তাদের কি ভিন্ন? ভর সংখ্যা ভিন্ন। ওকে, এবার দেখো এটা আমাদের শেষ। এরপরে আমাদের ব্রেক। ঠিক আছে, এরপরে হচ্ছে আমাদের ব্রেক। এ মৌলটির ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন সংখ্যা বের করো। এ মৌল কি? দেখো তো এ মৌল কি বলছে? এ ও বি দুটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা 11। তার মানে যে এ মৌল, এর পারমাণবিক সংখ্যা কত? 11। পারমাণবিক সংখ্যা তার কত? 11। আর ভর সংখ্যা কত? 23। তার মানে যে এ মৌল যে কথাটা বলছে, গ নাম্বারটা দেখো। গ নাম্বার হচ্ছে কথা বলছে এ মৌল, এ মৌল তার হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, আর ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 23। বেসিক্যালি এটা কিন্তু সোডিয়াম, হ্যাঁ, এটা কিন্তু সোডিয়াম। এই যে সোডিয়ামের প্রোটন, প্রোটন হচ্ছে 11টা, আর তার ভর হচ্ছে, ভর সংখ্যা হচ্ছে 23। ঠিক আছে, তাহলে দেখো তো এর প্রোটন কটা হবে? প্রোটন হবে যে নিচের সংখ্যাটা, পারমাণবিক সংখ্যা কি? প্রোটন সংখ্যা 11, যে কটা প্রোটন সেই কটা ইলেকট্রন। ঠিক আছে, আর নিউট্রন কত হবে বলতো? নিউট্রন হবে হচ্ছে এই যে ভর সংখ্যা থেকে, ভর থেকে প্রোটন সংখ্যা বাদ দাও, 23 মাইনাস হচ্ছে 11, তাহলে কতগুলো হবে? 12টা। ওই একটু আগে আমি এটা প্র্যাকটিস করছিলাম, এই যে এখানে কি ছিল? প্লাস ছিল, প্লাস থাকলে ইলেকট্রন এটা কমে। যাই হোক, এবার দেখো, দেখাও যে মৌলদ্বয়ের নিউটন সংখ্যা ভিন্ন হলেও তারা কি আলাদা পরমাণু, মানে নিউটন সংখ্যা এক হলেও। খেয়াল করো তো ঘ নাম্বারটা কি বলছে? আমাদের গ নাম্বারে কে ছিল? সোডিয়াম ছিল। সোডিয়াম তার ভর সংখ্যা হচ্ছে 23, আর আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে 11। আর বি মৌলটার কথা বলছে, বি মৌলের কথাটা কি বলছে? বি মৌল হচ্ছে আমাদের ই কথা তো, পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, আর ভর সংখ্যা হচ্ছে এই যে 24। ঠিক আছে,
বেসিক্যালি তোমাদের জানায় রাখি, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের প্রোটন হচ্ছে 12 আর ভর সংখ্যা হচ্ছে 24। এখন তোমাদের অনেকের মনে প্রশ্ন যে ভাই, হ্যাঁ না ট্রিটিয়ামে পড়ার নাই, বা তোমাদের প্রশ্ন ভাই যে এগুলা মনে রাখবো কেমনে। এখন কথা হচ্ছে যেগুলো আমরা প্র্যাকটিস করাচ্ছি তোমরা এগুলো মনে রাখবা, কারণ এগুলো পরীক্ষায় আসে। হ্যাঁ, আর পুরা পর্যায় তোমার মুখস্থ রাখা লাগবে না। তুমি যদি প্রথম 20 পর্যন্ত মুখস্থ রাখতে পারো, যে পর্যায় আমরা দেখাইছি, ওই 20 পর্যন্ত মনে মুখস্থ রাখতে পারলেই তোমার জন্য এনাফ। হ্যাঁ, এর বেশি লাগবে না। যাই হোক, এখন দেখো, এখন দেখো তো, তোমার সবাই খেয়াল করছো নিচের জিনিসটাকে আমরা কি নামে ডাকি? এই যে নিচের এটা, নিচেটাকে আমরা ডাকি হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে, বারবার লিখলাম না আমি আর। আর উপরটাকে কি নামে ডাকা হয়? ভর সংখ্যা। ঠিক আছে, তো নিচে হচ্ছে প্রোটন সংখ্যা, উপরে কি ভর সংখ্যা। এখানেও কি প্রোটন সংখ্যা, উপরে কি ভর সংখ্যা। তাহলে নিউটন সংখ্যা কেমনে বের করতে পারবো না আমরা, বলতো? নিউটন সংখ্যা বের করি আমরা। নিউটন সংখ্যা এখানে কত হবে বলো? 23 মাইনাস 11, তাহলে এখানে কত হয়? 12। আর এইখানে নিউটন কতগুলো হবে? 24 মাইনাস কত? 12, তাহলে এখানে কত হবে? 12। দেখছো, এরও কিন্তু নিউটন সেম, এরও কিন্তু কি নিউট্রন সেম, কিন্তু দূরে কি সেম পরমাণু না। তার মানে দেখো তো, এই কথা বলছে এটাই যে মূলদ্রব্যের নিউটন সংখ্যা এক হলেও তারা আধা পরমাণু। ব্যাখ্যা করো, ব্যাখ্যা কেমনে করবা? প্রথমে লিখলে কি 11 সে হচ্ছে সোডিয়াম, আর 12 সে কি ম্যাগনেসিয়াম। তখন তুমি নিঃসন্দেহে কি বলছো যে দুইটা ভিন্ন ভিন্ন পরমাণু। আর পরমাণুর প্রধান বৈশিষ্ট্য কে বহন করে? প্রধান বৈশিষ্ট্য বহন করে হচ্ছে তার প্রোটন সংখ্যা। এর প্রোটন হচ্ছে 11টা, আর এর প্রোটন কয়টা? 12টা। তাই দুইটাকে কখনো সেম হইলো না? নিঃসন্দেহে হইলো না। তাহলে দেখো তো, এরও 11টা আর এর হচ্ছে 12টা, প্রোটন সংখ্যা সেম না, তার নিঃসন্দেহে আমাদের পরমাণু দুইটা কি হবে? ভিন্ন হবে। তার নিউটন সংখ্যা সেম হলেই কি, আর না হলেই কি। ঠিক আছে, তো তুমি উত্তর দিবা কিভাবে? প্রথমে এভাবে বের করে দেখাবা, তারপরে প্রোটন সংখ্যা কাকে বলে তার সংজ্ঞা দিবা, যে প্রোটন সংখ্যা কাকে বলে। ওই যে পারমাণবিক, ওই যে একটা মৌলের কি থাকে, যতগুলো প্রোটন থাকে তাকে আমরা কি বলি? প্রোটন সংখ্যা বলি, বা কি বলি? পারমাণবিক সংখ্যা বলি। আর একটা পরমাণুর প্রধান বৈশিষ্ট্য কে বহন করে? তার প্রোটন সংখ্যা বহন করে। এখন এর প্রোটন 11টা, এর প্রোটন 12টা, তার নিঃসন্দেহে এই দুটো কি আমাদের ভিন্ন। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের এখন একটা ব্রেক দিব আমরা। ব্রেক ধরো, তোমাদের একটা ব্রেক দিয়ে আমরা ধরো 10 মিনিটের ব্রেক দিলাম তোমাদের আমরা। ঠিক আছে, তো আমরা ঠিক 7টা 10 বাজে, 7টা 20 আমরা আবার শুরু করবো।
আমরা কি লাইভে গেছি? 7:19, তোমাদের ব্রেক টাইম শেষ আর কয়েক সেকেন্ড পর। হ্যাঁ, কুইজ দিব, তোমরা অনেকে কুইজ চাইছো, কুইজ দিব। আচ্ছা, আমাদের ব্রেক টাইম শেষ, আমাদের ক্লাস আর বেশিক্ষণ লাগবে না, আমরা সর্বোচ্চ আমাদের ক্লাস আর 15 থেকে 20 মিনিট, আর 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের ক্লাস 7:40-এর মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, অন্য পরমাণুর অ্যাসিটোপ হয়। হ্যাঁ, সব প্রায় 118টা আমাদের মৌল আছে, তার মধ্যে বলতে পারো প্রায় 50টার কাছাকাছি তোমার আইসোটোপ আছে। এটা তো কোনো আসলে নির্দিষ্ট কোনো নাম্বার নাই, এগুলো হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল। আর আমি খালি হাইড্রোজেন আর কার্বন কেন লিখতেছি, তার কারণ হচ্ছে আমাদের এই সিলেবাসে, মানে এই ক্লাস 8 সিলেবাসে হাইড্রোজেনটাই সবচেয়ে বেশি আসে, আর কার্বনটা ওই অহরহ আসে না, দুই একবার মাত্র আসতে পারে। তাছাড়া এই দুইটা আমাদের লাগবে। তাছাড়া আরো আইসোটোপ আছে, আমরা এখন আইসোটোপ নিয়েই পড়বো, দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করে দিই, ঠিক আছে? আমরা 7:40-এর মধ্যে আমরা শেষ করে দিব। ওকে, এবার আসো, আমরা পড়ছিলাম হচ্ছে আইসোটোপ। আইসোটোপ কয় ধরনের? আইসোটোপ হচ্ছে দুই ধরনের, একটা কি স্থায়ী আইসোটোপ আর হচ্ছে অস্থায়ী আইসোটোপ। স্থায়ী আইসোটোপ মানে তুমি বুঝতে পারছো, স্থায়ী মানে কি? স্টেবল, ঠিক আছে? স্থায়ী মানে হচ্ছে স্টেবল। স্থায়ী হচ্ছে স্টেবল মানে যে কি থাকে, যে ভাঙনা সহজে। হ্যাঁ, স্থায়ী হচ্ছে স্টেবল, আর অস্থায়ী হচ্ছে আমাদের আনস্টেবল। যেমন দেখো, আমি আবার হাইড্রোজেন উদাহরণটাই দিই। হাইড্রোজেনের আইসোটোপ পড়া ছিল তিনটা, ছিল না? বলতো তিনটা ছিল তো? তিনটা ছিল। এই যে 1 1 1 2, এটা কি প্রোটিয়াম আর এটা কি ডিউটেরিয়াম। এই দুইটা হচ্ছে স্থায়ী। আর যে তিন নাম্বার যেটা আছে ট্রিটিয়াম, এটা কিন্তু অস্থায়ী, মানে এটা ভেঙে যায়। হ্যাঁ, এটা ভেঙে যায়, এটা থাকে না। আবার কার্বনের ক্ষেত্রে আসো, কার্বনের কি ছিল? কার্বন কি ছিল? 12 ছিল, 13 ছিল। এই কার্বন 12 আর কার্বন 13, এই দুটা হচ্ছে স্থায়ী আইসোটোপ। আর কার্বন 14 যেটা, এটা হচ্ছে অস্থায়ী আইসোটোপ। এখন অস্থায়ী কাজ কি? অস্থায়ী হচ্ছে তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ। ওই যে তোমরা মুভি দেখো না, ওই যে তেজস্ক্রিয় পদার্থ ছড়ায় যায়, পারমাণবিক বোমা বানায়, এরা হচ্ছে সেই অস্থায়ী আইসোটোপ। হ্যাঁ, এরা হচ্ছে কি বিভিন্ন রশ্মি নিঃসরণ করতে পারে। কি কি রশ্মি নিঃসরণ করতে পারে? যে এরা অস্থায়ী আইসোটোপ, এরা কি করতে পারে? কিছু ওই যে আলো, রে বা রশ্মি তা নিঃসরণ করতে পারে। এদের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা, আর এটা হচ্ছে গামা, ঠিক আছে? এরা এই আলোক রশ্মিগুলো তারা কি করতে, আলোক রশ্মি তো না, এদেরকে শুধুমাত্র রশ্মি বলা হয়। এই রশ্মিগুলো হচ্ছে তারা নিঃসরণ করতে পারে, এগুলোকে আমরা বলি তেজস্ক্রিয় অথবা রেডিও অ্যাক্টিভ, ঠিক আছে? ওই তোমার গায়ে লাগে, তোমার চামড়া ফসকে যাবে বা চামড়া উঠে যাবে, তুমি মারা যাবে, এমন কিছু রেডিও অ্যাক্টিভ পদার্থ কিন্তু আছে। আবার এমন কিছু তেজস্ক্রিয় আছে যাদের দিয়ে আমাদের চিকিৎসা করা হয়। ওই যে কেমোথেরাপি, নাম শুনছো? ক্যান্সার হলে কেমোথেরাপি দেয়, এই যে এই সেই অস্থায়ী আইসোটোপ দিয়ে কিন্তু সেই কেমোথেরাপি দেওয়া হয়। যাই হোক, তো আমাদের আইসোটোপ দুই রকমের, একটা স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী। স্থায়ী কারা? যারা স্টেবল, ঠিক আছে? আর অস্থায়ী কারা? যারা থাকে না, আনস্টেবল, ভেঙে যায়। ভেঙে কি তারা কি করে? এই যে আলফা বিটা গামা, এই রশ্মিগুলো তারা কি করে? নিঃসরণ করে, ঠিক আছে? এই রশ্মিগুলো তারা কি করতে পারে? নিঃসরণ করতে পারে। ওকে, আসো এবার দেখো, অস্থায়ী আইসোটোপ কি করে? তারা হচ্ছে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি কি করে বা কণা কি করে? বিকিরণ করে। কি কি? আলফা বিটা গামা। এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়, এদের ধর্মকে তেজস্ক্রিয়তা বলে, ঠিক আছে? এটা কিন্তু ক নাম্বার আনসার, এটা কিন্তু ক নাম্বার আনসার, তেজস্ক্রিয়তা কাকে বলে। এখন তেজস্ক্রিয় আইসোটোপ সমূহ তিন ধরনের রশ্মি নিঃসরণ করে, একটা কি আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা, ঠিক আছে? আলফাটা হচ্ছে এর মতন করে, যে এমনি করে টান দিবা, আর বিটা হচ্ছে বি লিখবা কিন্তু নিচে একটু টান থাকবে, হ্যাঁ, আর গামা হচ্ছে এরকম। ওকে, এবার আসো, এবার দেখো, একই মৌলের বিভিন্ন আইসোটোপের মধ্যে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে বলে আইসোটোপগুলো রাসায়নিক ধর্মে তেমন কোনো পার্থক্য দেখা যায় না। যেমন আমরা যে আইসোটোপগুলো দেখছিলাম, এই যে প্রোটিয়াম, আমি বারবার এটা কেন বলতেছি, কারণ তোমাদের সিলেবাসে, তোমাদের বইয়ে এটাই আছে, তাই পরীক্ষা আসলে এটাই আসবে, অন্যগুলো আসবে না। তো দেখো, এটা কি ছিল? আমাদের আইসোটোপ ছিল, ঠিক আছে? এই আইসোটোপ মানে কি? প্রোটন সংখ্যা সমান থাকবে, ভর সংখ্যা ভিন্ন থাকবে। তখন কিন্তু সবারই প্রোটন সংখ্যা কত করে বলতো? 1 করে, ঠিক আছে? আর প্রোটন সংখ্যা যতগুলা, ইলেকট্রন সংখ্যাও কি বলতো? ঠিক ততগুলাই, ঠিক আছে? তার মানে দেখো, এই যে আইসোটোপ গুলার প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু কি থাকবে? সেম থাকবে, বাট ভিন্নতা থাকবে কোথায়? ওই যে ভর সংখ্যায়। ভিন্নতা কোথায়? ভিন্ন হচ্ছে ভর সংখ্যায়, যে ভর সংখ্যা 1 আর ভর সংখ্যা 2 এর ভর সংখ্যা 3। এখন এখানে বলছে কি? এখানে বলছে হচ্ছে
প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে, এই জন্য এই আইসোটোপগুলোর মধ্যে মানে যে প্রোটিয়াম, তারপর হচ্ছে ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এদের মধ্যে রাসায়নিক ধর্মে কোনো পার্থক্য দেখা যায় না। এখন এইখান থেকে একটা ট্রিকি কোশ্চেন আসে। কোশ্চেনটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে যে রাসায়নিক ধর্মে কারা মূলত প্রভাব রাখে। তারপরে রাসায়নিক ধর্ম, একটা মৌলের রাসায়নিক ধর্ম ডিপেন্ড করবে কার উপরে? এই প্রোটন আর ইলেকট্রন সংখ্যার উপরে। ঠিক আছে, প্রোটন আর ইলেকট্রন সংখ্যার উপরে কি থাকে? রাসায়নিক ধর্ম ডিপেন্ড করে। যেহেতু আমাদের প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান, তাই রাসায়নিক ধর্মে কি দেখা যায় না? কোনো পার্থক্য দেখা যায় না। তাই যদি প্রশ্ন করে রাসায়নিক ধর্ম নির্ভর করে না কার উপরে? নির্ভর করে না নিউট্রন সংখ্যার উপরে, নির্ভর করে না। আসার পরে এবার দেখো, এবার এখান থেকে হচ্ছে আমাদের একটা ঘ নাম্বারের প্রশ্নের উত্তর শুরু। ঠিক আছে, ঘ নাম্বার একটা প্রশ্ন আসে, এই যে আইসোটোপের ব্যবহার, এটা ঘ নাম্বারে আসে। আইসোটোপের ব্যবহার, যে আইসোটোপ দিয়ে আমরা কি কি করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের কিছু একটা কথা বলে দিব না যে আইসোটোপ রিয়েলি কেমনি ইউজ করা হয়, আমি তোমাদের কথা বলে দিব না। আগে দেখি আমাদের বইয়ে কি আছে, আগে এই বইটা আগে শেষ করে দেন আমি তোমাদের কিছু বাড়তি কথা বলবো না যে আমাদের আইসোটোপ গুলো কিভাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে থাকে, হ্যাঁ গুড। আচ্ছা এখন দেখো, আইসোটোপের ব্যবহার আমরা বইয়ের অনুযায়ী আগে উত্তর দিই, তারপর আমি কিছু বাড়তি কথা বলি। দেখো আইসোটোপ ব্যবহার করা হয় কিভাবে, দেখো ক্যান্সার আক্রান্ত কোষ শনাক্তকরণ এবং ধ্বংস করতে। এই যে ক্যান্সার কোষ শনাক্তকরণ করতে আমাদের লাগে হচ্ছে টেকনিশিয়াম। টেকনিশিয়াম 99, এটা কিন্তু বাড়তি কথা, হ্যাঁ এটা হলো তোমাদের বই আর এটা আমি বাড়তি কথা বললাম। টেকনিশিয়াম 99, এর নাম হচ্ছে টেকনিশিয়াম। টেকনিশিয়াম টেকনিশিয়াম ঠিক আছে, টেকনিশিয়াম এর ভর সংখ্যা কত? এর ভর সংখ্যা হচ্ছে 99। এই টেকনিশিয়াম 99 দিয়ে ক্যান্সার কোষ শনাক্তকরণ করা যায়। এটা কোষ শনাক্তকরণ করে কেমন জানো? তোমার হচ্ছে ওই দেহের মধ্যে টেকনিশিয়াম 99 তোমার দেহের মধ্যে ঢুকাই দিবে। আর দেহে যখন তোমার টেকনিশিয়ামটা ঢুকবে, এ কি করতে পারে অটোমেটিক্যালি কোথায় আমার রোগটা হইছে বা কোথায় ক্যান্সার কোষটা আছে সেই জিনিসটাকে ডিটেক্ট করে ফেলতে পারে। ও ধরো আমার সাপোজ কোনো একটা জায়গায় আমার ক্যান্সার হয়েছে, এই টেকনিশিয়াম আমার দেহে প্রবেশ করানো হয়েছে, তখন এই টেকনিশিয়াম সেই ক্যান্সার কোষ আক্রান্ত জায়গায় অটোমেটিক্যালি চলে যায়। গিয়ে ও যে কাজটা করে, ও হচ্ছে গিয়ে গামা রশ্মি, এই যে ও গিয়ে গামা রশ্মি, হ্যাঁ গামা রশ্মি, ও গিয়ে গামা গামা লিখে দেখেন, এই যে গামা গামা, ও গিয়ে এই গামা রশ্মি কি করে? নিঃসরণ করে। আর ওইটাকে কি করা যায়? কম্পিউটারে ক্যামেরা দিয়ে ছবি তোলা যায়। যখন এক জায়গা থেকে আলো আসতেছে, কম্পিউটার তাদের একটা ছবি তোলা হয়ে যায়। ওই ছবি তোলা হয়ে গেলে ধরা পড়ে যে আসলে ক্যান্সারটা কোথায় হয়েছে। ঠিক আছে, তো এই টেকনিশিয়ান দিয়ে কি করা যায়? ক্যান্সার কোষ শনাক্তকরণ করা যায়। আসো, তারপর কি ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতেও আমাদের আইসোটোপ লাগে। ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র রক্তনালী শনাক্তকরণ করতে আমাদের কি লাগে? আইসোটোপ লাগে। রোগ নির্ণয় ও রোগ নিরাময়ে আমাদের কি লাগে? আইসোটোপ ব্যবহার করা হয়। সো যদি প্রশ্ন করে আইসোটোপের ব্যবহার ক্ষেত্রগুলো কোনগুলা, যদি বলে চিকিৎসা ক্ষেত্রে, তাহলে এগুলা কি আমাদের আনসার। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার। ঠিক আছে, আচ্ছা এবার আসো কোন ফসিল। ফসিল মানে কি? ফসিল মানে ধরো তুমি ভূতাত্ত্বিক, তুমি মাটি খুঁড়তেছো, করতে করতে একটা হাড্ডি পাইছো। এখন হাড্ডিটা কিসের, এটা কবে তৈরি হয়েছে, কার, সে কি খাইতো। ঠিক আছে, তুমি এগুলো কিন্তু বের করতে পারবা। যেমন ওই যে ওই ডাইনোসরের যে কনসেপ্ট কই থেকে আসছে, তারপর বিভিন্ন এমন কিছু প্রাণী পাওয়া গেছে যে দেখতে অনেকটা ঘোড়ার মতো কিন্তু আকাশে উঠতে পারতো। তো এগুলো হচ্ছে মানে ধারণাগুলো কই থেকে আসছে? ফসিল। ফসিল মানে হচ্ছে ওই ধরো ধরো আমি মারা গেলাম 200-300 বছর পর আমার হাড্ডি এখন ধরো মানে মাটিতে আছে, কেউ ধরো বের করলো। ঠিক আছে, তো তখন এটাও কি আমার আমার দেহটাও তখন কি হয়ে যাবে? ফসিল হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, এখন কথা হচ্ছে ফসিল মানে হচ্ছে ওই যে মাটি খুঁড়ে তুমি কিছু জিনিস পাইছো বা নমুনা, সহজ কথা তোমার জৈব নমুনা। ঠিক আছে, মানে জীবের নমুনা, এটাই হচ্ছে ফসিল। ঠিক আছে, অবশ্যই মৃত হইতে হবে, মৃত, হ্যাঁ মৃত কোন জীবের নমুনা, ওটাই হচ্ছে কি ফসিল। এটা হইতে পারে প্রাণী, হইতে পারে গাছ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কোন ফসিলের স্থায়ী অস্থায়ী আইসোটোপ অনুপাত থেকে বোঝা যায় ফসিলটি কত বছরের পুরানো। তো তুমি একটা হাড্ডি পাইছো, সাপোজ তুমি ডাইনোসরের হাড্ডি পেয়ে গেছো মাটি খুঁড়ে খুঁড়ে, এখন ডাইনোসরটা কত সাল মানে কত হাজার বছর আগে ছিল, এটাও তুমি এই আইসোটোপ দিয়ে বের করতে পারবা। এখন আমাদের পরীক্ষা যেটা আসবে সেটা আসবে হচ্ছে বলবে যে আমাদের ফসিলটি কত বছরের, সেটা আমরা বুঝবো কিভাবে? বুঝবো হচ্ছে স্থায়ী আর অস্থায়ী আইসোটোপের অনুপাত দিয়ে। ঠিক আছে, এটা দিয়ে আমরা বুঝবো যে ফসিলটি কত বছরের পুরনো। এটা আমাদের এমসিকিউতে আসবে। এখন আইসোটোপ দিয়ে কি করা যায়? আইসোটোপ দিয়ে যদি কোনো মানুষের কঙ্কাল থাকে, যেমন ধরো আমি ধরো মারা গেলাম, এখন আমার হাড্ডি তো আমাকে যে কবর দিছে, আগামী প্রায় ধরো 1000 বছর পর যদি পৃথিবী টিকে থাকে, কেউ আমার হাড্ডি পেয়ে গেল, এখন সেই হাড্ডি দিয়ে সে বের করতে পারবে যে আমি কোন এলাকায় বাস করতাম আর আমি কি কি খাবার খাইতাম, এটাও কিন্তু বের করা পসিবল। যাই হোক,
হ্যাঁ হোমওয়ার্ক তো, এগুলো তো হোমওয়ার্ক, যেগুলো তোমাদের আমি ক নাম্বার খ নাম্বার দেখাইলাম, সেগুলো তো আমি তোমাকে মুখে বলছি। তোমার কাজ হচ্ছে যে প্রশ্নগুলো দেওয়া ছিল আমাদের স্লাইডে, সেই প্রশ্নগুলোর উত্তর তুমি নিজে খাতায় লিখবা, এটাই তোমার হোমওয়ার্ক। বুঝতে পারছো? এবার আসো, এবার আসো কৃষি কাজে ব্যবহারটা কি। কৃষি কাজের পতঙ্গ নিয়ন্ত্রণে, ঠিক আছে, যে অনেক পোকামাকড় কি করে ফেলে, আমাদের দেশে তো একটু কমই আছে, বাট বিভিন্ন দেশে ওই পঙ্গপালের আক্রমণ হয় একদম পুরা খেত, মনে করো যে পুরো জমিতে ফসল ধরো, জমি 1 বিঘা জমি ধরো 1 মিনিট 2 মিনিটের মধ্যে একদম পুরো শেষ করে ফেলতে পারে। সেই পতঙ্গ নিয়ন্ত্রণে আর জমিতে কি পরিমাণ সার ব্যবহার করা যাবে সেটাও কিন্তু এই আইসোটোপ দিয়ে ব্যবহার করা যায়, মানে আইসোটোপ দিয়ে জানা যায়। যেমন ধরো এই যে দেখো, এই যে ফসফরাস 32, এর নাম হচ্ছে ফসফরাস, ফসফরাস। এই ফসফরাস দিয়ে হচ্ছে জানা যায় যে কতটুকু সার আসলে দেওয়া লাগবে। যেমন ধরো আমরা জানি না কতটুকু সার দেওয়া লাগবে, গাছ কিনে জাস্ট মানে বস্তা ঢেলে দিলাম, এখন গাছ দেখা গেলো যে বাচ্চার বোতলটা মরে গেছে বা বাচ্চে, বাট আমার সার ওয়েস্ট হয়েছে, তার সার লাগতো দেখা গেছে 10 গ্রাম, আমি সার দিছি 1 কেজি, তাই না? তো এই ফসফরাস 32 বা 32 এটা দিয়ে বোঝা যায় যে কতটুকু সার আমার আসলে লাগবে। আর এই দেখো এখানে একটা যন্ত্র দেখতেছো, এর নাম হচ্ছে গাইগার যন্ত্র। হ্যাঁ, এটা তোমাদের নাম এখন লাগবে না, এদেরকে বলে গাইগার মুলার কাউন্টার বলে, গাইগার আর কি। এটা তোমাদের লাগবে না, তো আমি লিখে দিলাম আর কি। তো এটা দিয়ে কি করা যায়, এটা দিয়ে হচ্ছে তোমার ওই তেজস্ক্রিয় পদার্থ আছে কিনা ওটা শনাক্তকরণ করা যায় আর কি। যাই হোক, এটা মেন কথা না, মেন কথা হচ্ছে এটা কৃষিকাজে ব্যবহার করা হয় আইসোটোপ কি করতে, পতঙ্গ নিয়ন্ত্রণে, আর হচ্ছে জমিতে কি পরিমাণ সার আমাকে ইউজ করতে হবে এটাও জানা যায়। ঠিক আছে, আচ্ছা। ও এটা কিভাবে ইউজ করে, কিছুই করে না, এই যে মাটিতে এই দেখো ইনজেকশন দিছে, এই দেখো ইনজেকশন, এই দেখো ইনজেকশন দিয়ে গাছের মধ্যে জাস্ট প্রবেশ করে দিছে। এবার আসো খাদ্যদ্রব্য শনাক্ত, মানে খাদ্যদ্রব্য সংরক্ষণ, যাতে খাদ্যদ্রব্য নষ্ট না হয়। দেখো আমাদের এই যে ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু ধ্বংস করতে পারে, কিছুই না। ধরো এক জায়গায় যে গামারে দেখো যাচ্ছে, তুমি ফলটা এখানে রাখবা, মানে একটা চেম্বার থাকে, একটা চেম্বার থাকে, চেম্বারে ফল টল রাখা হয়, আর এখান থেকে ওই যে তেজস্ক্রিয় রশ্মি নিঃসরণ করা হয়, ওই জাস্ট তেজস্ক্রিয় রশ্মি যাবে, আর যদি এখানে কোন জীবাণু থেকে থাকে সব জীবাণু কি হয়ে যাবে, মারা যাবে। জাস্ট রুমের মধ্যে থাকে, রুমের মধ্যে ফলগুলোকে রাখা হয়, মানে ফ্রিজের মতনই আর কি। ফ্রিজ কি থাকে, ঠান্ডা আবহাওয়া দেয়, মানে ঠান্ডা দিয়ে তোমার খাবারকে তোমার সংরক্ষণ করে। আর এখানে হচ্ছে রুমে ওই একটা কোন একটা ফ্রিজের মতো করে জায়গা রাখে, চেম্বার বলে ওটাকে, আর ওখান থেকে ওই যে রশ্মি যায়, রশ্মি গিয়ে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। এই ব্যাকটেরিয়া সহ জীবন ধ্বংস করতে কাজে লাগে, আর ফলমূলকে জীবাণু মুক্ত করতে কাজে লাগে। তারপরে ভূতাত্ত্বিক, ওই যে ফসিল শনাক্তকরণে, ফসিল মানে কি জীবাশ্ম, ওই যে মানে কথায় কি জীবের নমুনা আর কি, মৃত। আর পুরানো ফসিলের এই যে ফসিল শনাক্তকরণের কাজে লাগে, আবার বয়স নির্ণয় করতেও কাজে লাগে। ওকে, আচ্ছা, তার মানে এখন দেখো, যদি বলে খাদ্যদ্রব্য সংরক্ষণে আইসোটোপের ব্যবহার, এটা তোমার আনসার। যদি বলে কৃষি কাজে আইসোটোপের ব্যবহার, এটা তোমার আনসার। যদি বলে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার, এটা তোমার আনসার। যদি বলে কৃষিকাজ বললে ওইটা, চিকিৎসা ক্ষেত্রে বললে এইটা, ঠিক আছে। আর ভূতাত্ত্বিক বলে ওই যে দেখালাম। কিন্তু যদি শুধুমাত্র ব্যবহার বলে, শুধুমাত্র যদি ব্যবহার বলে ঘ নাম্বারে, তাহলে চিকিৎসা, তারপর হচ্ছে কৃষিকাজ, খাদ্যদ্রব্য সংরক্ষণ, ভূতাত্ত্বিক, সবগুলা মিলাই তোমার আনসার হবে। বুঝা গেছে? যদি খ নাম্বারে চাবে হচ্ছে আলাদা ভাবে, খ নাম্বারে চাবে যে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার লেখো, ছোট প্রশ্ন। আর ঘ নাম্বারে যাবে আইসোটোপের ব্যবহার লেখো, তখন তোমাকে সব লেখা লাগবে, চিকিৎসা সহ কৃষিকাজ, ভূতাত্ত্বিক, তোমাকে সব লিখতে হবে। ঠিক আছে, তাহলে তুমি 4 মার্ক পাবা আর কি। এবার আসো, এবার আমাদের সব পড়া শেষ, এবার হচ্ছে আমরা যাবো হচ্ছে এমসিকিউতে। আচ্ছা, এমসিকিউতে যাওয়ার আগে তোমাদের আমি বলছিলাম একটা বাড়তি কথা বলবো। দেখো সেটা হচ্ছে, যেমন দেখো টেকনিশিয়াম 99, এটা কি কাজে লাগে, এটা লাগে হচ্ছে ক্যান্সার কোষ শনাক্তকরণে, ক্যান্সার কোষ শনাক্তকরণ। ঠিক আছে, এবার আসো আয়োডিন 131, এটা হচ্ছে থাইরয়েড, থাইরয়েড, থাই এটা কিন্তু থ, হ্যাঁ, থাইরয়েড ক্যান্সারের চিকিৎসায়। থাইরয়েড ক্যান্সারের চিকিৎসায়। দেখো এই আয়োডিন 131, এটা কিন্তু ভর সংখ্যা, হ্যাঁ, যে উপর লিখছে কিন্তু 99 কিন্তু ভর সংখ্যা, 131 কিন্তু ভর সংখ্যা। ঠিক আছে, তো দেখো এই যে 131, এটা কি করানো হয়, ধরো তোমার থাইরয়েডে বা গলগণ্ড বা ক্যান্সার হয়েছে এখানে থাইরয়েডে, যে গলায় এখানে, এটা হচ্ছে পান করায় দেওয়া হয়, এটা মানে তোমাকে খাওয়াই দেওয়া হবে আর কি। তুমি যখন এটা খাবা, খাওয়ার ফলে ও যখন গলার এখানে পৌঁছাবে তখন সে বিটা রশ্মি নিঃসরণ করে। এই যে আমাদের টেকনিশিয়াম কিন্তু কি করে, টেকনিশিয়াম হচ্ছে গামা রশ্মি, গামা, গামা রশ্মি, ও হচ্ছে গামা রশ্মি নিঃসরণ করে, আর ও হচ্ছে বিটা রশ্মি নিঃসরণ করে।
হুম, ও হচ্ছে বিটা রশ্মি নিঃসরণ করে, বিটা। ও হচ্ছে গামা আর ও কি করে, বিটা রশ্মি নিঃসরণ করে। ও বিটা নিঃসরণ করে, তখন থাইরয়েড যদি কোনো ক্যান্সার কোষ থাকে সেই ক্যান্সার কোষটা মারা যায়। তারপর আসে হচ্ছে ইরিডিয়াম। ইরিডিয়াম 192, এইটা কাজে লাগে হচ্ছে ব্রেন ক্যান্সারের চিকিৎসায়। ব্রেন ক্যান্সার, কাজ যদি ব্রেন ক্যান্সার হয়, সেই ব্রেন ক্যান্সারের চিকিৎসায় ওই যে কেমোথেরাপি বলে না, অনেকে শুনছো কেমোথেরাপি, সেই কেমোথেরাপি কেমনে দেয়, যে তেজস্ক্রিয় যে পদার্থ মানে তেজস্ক্রিয় যে রশ্মিগুলো নিঃসরণ করে আর কি, এই যে এই আইসোটোপগুলো ইউজ করা হয় ব্রেন ক্যান্সারের চিকিৎসায়। তারপর আসে হচ্ছে কোবাল্ট, কোবাল্ট 60, এটা কাজে লাগে হচ্ছে টিউমারের চিকিৎসায়। টিউমার, টিউমারের চিকিৎসা কাজে লাগে, টিউমার শনাক্তকরণ আর চিকিৎসায়, টিউমার শনাক্তকরণ চিকিৎসা কাজে লাগে। লাস্ট যেটা হচ্ছে ফসফরাস 32, এটা কিন্তু একটু আগে দেখলাম ওই যে ফসলের কতটুকু সার লাগবে সেটাতে কাজে লাগে। পাশাপাশি এটা কিন্তু রক্তে যদি লিউকোমিয়া হয়, মানে যেটাকে আমরা বলি ব্লাড ক্যান্সার, রক্তে লিউকোমিয়া, লিউকোমিয়া চিকিৎসায়, লিউকোমিয়ার চিকিৎসায়, ঠিক আছে। ওই যে ব্লাড ক্যান্সার এটাকে আমরা বলি, লিউকোমিয়া মানে হচ্ছে ব্লাড ক্যান্সার, সেই ব্লাড ক্যান্সার চিকিৎসায় কিন্তু এই ফসফরাস 32 ইউজ করা হয়। ওই যে কেমোথেরাপি বলে, সেই কেমোথেরাপিতে যে এই আইসোটোপগুলো ইউজ করে তারা কি করে, যে রে দেয়, ওই যে মাথার চুল, স্কুলে মাথার চুল পড়ে যায়, তারপর হচ্ছে স্কিন ড্রাই হয়ে যায়, আবার অনেকে যে বমি হয়, যে সেই কেমোথেরাপিতে কিন্তু এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তোমার যদি মনে চায়, তুমি ঘ নাম্বারে যদি বলে যে আইসোটোপের ব্যবহার লিখো, তুমি তখন তুমি এই জিনিসগুলো লিখতে পারো, তাহলে হোপসো তুমি 4F4 পাবা আর কি, স্যার খুশি হয়ে যাবে যে তুমি বাড়তে এত কিছু লিখছো। যাই হোক, এবার আসো আমরা এমসিকিউতে যাই। আসো, এবার দেখো বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহার করা হয়, রোগ নিরাময়ে ব্যবহার করা হয় হচ্ছে আইসোটোপ, ঠিক আছে। এবার আসো তারপরে, মৌলসমূহের রাসায়নিক ধর্ম কিসের উপর নির্ভর করে, বলছিলাম ওই যে কোনটা কোনটা, ইলেকট্রন আর হচ্ছে প্রোটন। মনে আছে আমি বলছিলাম যে নিউটন কিন্তু ওই যে রাসায়নিক ধর্মের উপর নির্ভর, মানে রাসায়নিক ধর্ম নিউটনের উপর কিন্তু নির্ভর করে না, কোনটা কোনটা, ইলেকট্রন আর কোনটা, প্রোটনের উপর, ঠিক আছে। আসো তাহলে 1 আর 2। এবার আসো হচ্ছে আইসোটোপ সমূহ কত প্রকার। আইসোটোপ সমূহ হচ্ছে আমাদের 2 প্রকার, একটা কি স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। আচ্ছা আসো, তোমরা অনেকে কুইজ চাচ্ছিলা, হ্যাঁ, সো আমি তোমাদের কুইজ দেই, তোমরা 10 সেকেন্ডের মধ্যে আনসার করবা, ঠিক আছে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। এখন ও সরি, আচ্ছা কুইজ শেষ, তোমাদের কুইজ শেষ, আর কুইজ নাই, তোমরা সবাই পেরে গেছো, আর কুইজ নাই, সো কুইজ আবার নেক্সট ক্লাসে হবে। এখন জাস্ট প্রশ্ন, অনেকে হোমওয়ার্ক চাচ্ছিলা, এগুলো তোমাদের হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক আমি বলে দিচ্ছি তোমরা কেমনি লিখবা। সবাই খাতায় আগে প্রশ্নগুলো তুলবা, প্রশ্নগুলো তুলে তার নিচে তোমরা আনসার লিখবা। আমি তোমাদের আনসারের কিছু এই করে দিই, আনসারে তোমাদের কিছু কথা বলে দিই, তোমরা খাতায় সেটা লিখবা, বই থেকে দেখে দেখে লিখতেও পারো, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক। প্রথম কথা হচ্ছে পরমাণুর কোন বৈশিষ্ট্য কাজে লাগিয়ে চিকিৎসা করা হয়, ওই যে কোনটা, আইসোটোপ, ঠিক আছে। এটা আনসার কি হবে, আইসোটোপ, এটা হলো ক নাম্বার প্রশ্ন। তারপরে ডাক্তারি যন্ত্রপাতি জীবাণুমুক্ত রাখতে কি ব্যবহার করা হয়, সেম আইসোটোপ। তেজস্ক্রিয় পরমাণু কয় ধরনের রশ্মি বিকিরণ করে, 3 ধরনের, কি কি, আলফা, বিটা আর হচ্ছে গামা। তারপরে কৃষিক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহার করা হয়, এটা বলো, যাও, এটা তোমাদের কাজ, এখন কুইজ দিলাম না, তোমরা এটা বলো, কৃষিক্ষেত্রে কোন আইসোটোপটি ব্যবহৃত হয়, বলো। তোমাদের সময় হচ্ছে 30 সেকেন্ড সময়, বলো, এটা বলো সবাই। আরে তোমাদের ই বই আর কি, ওই যে পাঠ্য বই পড়লে বুঝবা। এই যে অনেকে লিখতেছে, এই যে অনেকে লিখছো, অনেকে লিখছো, এই যে হ্যাঁ, ফসফরাস 32। আচ্ছা সমস্যা নাই, তুমি ক্লাসের স্লাইড দেখলে বুঝবা, তোমার বই লাগবে না, তুমি ক্লাসের স্লাইড দেখলে হবে। এই যে অনেকে পারছো। এই যে আমাদের কৃষি ক্ষেত্রে কোনটা কাজে লাগে, লাগে হচ্ছে ওই যে ফসফরাস 32, ঠিক আছে। আচ্ছা এইবার দেখো, এইটা তোমাদের মনে আছে, এটা কিন্তু তোমাদের লেখা লাগবে, কিসের অনুপাত থেকে ফসিলের বয়স জানা যায়, মনে আছে কিসের অনুপাত থেকে, মনে আছে বলতো, ওই যে এই দেখো স্থায়ী আর অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে, আমি কিন্তু বলছিলাম এটা আসবে, এই দেখো স্থায়ী আর অস্থায়ী আইসোটোপের অনুপাত থেকে কি জানা যায়, ফসিলটি কত বছর পুরনো এটা জানা যায়, ঠিক আছে। দেখো এগুলো আনসার কিন্তু তুমি লিখবা, খাতা লিখবা। আসো এবার দেখো, সাধারণত আইসোটোপ গুলো কি ধরনের হয়, দেখো সাধারণত আইসোটোপ গুলো কি হয়, আমাদের তেজস্ক্রিয় হয়, কি হয়, তেজস্ক্রিয় ধরনের হয়ে থাকে। একটা থাকে হচ্ছে স্থায়ী, ওটা তেজস্ক্রিয় হয় না, একটা থাকে অস্থায়ী, ওটা কি হয়, তেজস্ক্রিয় হয়। তুমি লেখেন লিখবা আইসোটোপ গুলো 2 ধরনের, একটা হচ্ছে স্থায়ী আর হচ্ছে অস্থায়ী, মানে একটা স্টেবল আর আনস্টেবল, ঠিক আছে। আনস্টেবলটা কি হয়, তেজস্ক্রিয় হয়। এবার আসো, সে হচ্ছে খাদ্যদ্রব্য সংরক্ষণে কোন আইসোটোপটি ব্যবহার করা হয়, দেখো তো তোমার দেখছিলা কিনা এখানে, দেখো যে আমরা স্ট্রবেরি সংরক্ষণ করছিলাম, দেখো এই দেখো কোনটায়, দেখছো গামারশ্মি, কোনটা হয়, গামারশ্মি, দেখছো গামারশ্মি। আসো
এবার আসো তারপরে দেখো কৃষিক্ষেত্রে কোন অ্যাসিড ব্যবহার করা হয়, সেম উত্তর, এই যে 32 ফসফরাস। তারপর দেখো ভূতাত্ত্বিক ও বৈজ্ঞানিক গবেষণার কাজে আইসোটোপের ব্যবহার হয় কিভাবে, ও ভূতাত্ত্বিক আর বৈজ্ঞানিক গবেষণার কাজে, ওই যে তোমার উত্তর আর কি, ভূতাত্ত্বিক কোনটা, ওই যে ফসিলের বয়স জানা যায়, ফসিলের কত বছর পুরনো, সে কি খাবার খাতো সেটাও বের করা যায় আর কি। ঠিক আছে, আর একটা কথা মাথায় রাখবা, এটাকে একটা কথা আছে কার্বন ডেটিং বলে, এটাকে বলে কার্বন ডেটিং, কার্বন ডেটিং বলে, কার্বন ডেটিং। ডেটিং মানে এই ডেটিং কথাটা হচ্ছে ডেট থেকে আসছে, ডেট মানে সে কত বছরের পুরনো সেই ডেটটা বের করা যায়। আর এটা বের করা যাচ্ছে কার্বনের দিয়ে, কার্বন হচ্ছে কত, কার্বন 14, মনে আছে কার্বন 14, এই কার্বন 14 কি ছিল, এই কার্বন 14 কি ছিল, এটা অস্থায়ী ছিল না, আনস্টেবল, ঠিক আছে, অস্থায়ী আইসোটোপ ছিল। এই কার্বন 14 দিয়ে কার্বন ডেটিং করা হয়। ডেটিং মানে ডেট বের করা যায় যে সে কত বছরের পুরনো, এটাকে আমরা বলি কার্বন ডেটিং। যেহেতু কার্বন দিয়ে ব্যবহার করা হয় এটাকে বলা হয় কার্বন ডেটিং বলা হয়। তাহলে ভূতাত্ত্বিক আর বৈজ্ঞানিক গবেষণার কাজে আসলে ব্যবহারটা কিভাবে হয়, ওই যে বক্সটা ছিল, বক্সটা লিখবা, আর ওই যে বক্স ছিল কিভাবে, ওই যে ফসিলের বয়স, ফসিল কি খাইতো সেগুলো বের করা যায়। আর একটা কথা লিখবা কি, কার্বন ডেটিং। হ্যাঁ আসো, আর কার্বন ডেটিং করা কোনটা দিয়ে হয়, কার্বন 14 দিয়ে করা হয়। আসো, এটাই আমাদের শেষ, এটা দিয়ে আমাদের আজকে ক্লাস শেষ। দেখো তাসফিয়া একটি প্রতিবেদন দেখলো যেখানে একটি উদ্ভিদের সারের পর্যাপ্ততা পরিমাপ করতে সার কতটুকু দেওয়া লাগবে এটা কোনটা দিয়ে ব্যবহার করা হয়, মনে আছে, 32 ফসফরাস। বিশেষ ধরনের একটি পরমাণু ব্যবহার করা হয় যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, এই যে ফসফরাসের পারমাণবিক সংখ্যা কিন্তু 15, হ্যাঁ, আর আর এই ভর কত, ভর সংখ্যা কত, 32। পরবর্তী সে জানতে পারলো এরূপ আরো বিশেষ ধরনের পরমাণু কৃষি সহ আরো নানা ক্ষেত্রে ব্যবহৃত হয় যা মানুষের পরিশ্রমকে লাঘব করেছে। প্রথম কথা কি, উদ্দীপকের পরমাণুটি শনাক্ত করে এর ব্যবহার আলোচনা করো। তার মানে উদ্দীপকের যে পরমাণুটা বলছে তার পারমাণবিক সংখ্যা কত, 15, তার পরমাণু 15 কে, সে হচ্ছে ফসফরাস, সে কে, ফসফরাস, ঠিক আছে, এর নাম হচ্ছে ফসফরাস, এ হচ্ছে ফসফরাস, ঠিক আছে, ফসফরাস, এটা জিনিসটা হচ্ছে ফসফরাস। আর এই ফসফরাস এর ভর সংখ্যা কত, 32, ঠিক আছে। তাহলে ব্যবহার কি, ওই যে কৃষি ক্ষেত্রে সারের পর্যাপ্ততা ও কি করতে পারে, নির্ধারণ করতে পারে। আমরা একটা বক্স কিন্তু দেখছিলাম, ওটাই তোমার আনসার, ঠিক আছে। আর পরে হচ্ছে এরূপ আরো অনেক পরমাণু কৃষি সহ নানা ক্ষেত্রে ব্যবহৃত হয় যা মানুষের পরিশ্রমকে লাঘব করেছে। এটা কোনটা উত্তর বলতো, আমি তোমাকে এই উত্তরটা লিখে দিছি, কোনটা বলতো, এই যে দেখো এটা, এই যে এর নাম হচ্ছে কি, টেকনিশিয়াম, নামগুলো লিখে দিই, এর নাম হচ্ছে টেকনিশিয়াম, এর নাম হচ্ছে টেকনিশিয়াম, এর নাম কি, এর নাম হচ্ছে আয়োডিন, এর নাম হচ্ছে আয়োডিন, এর নাম হচ্ছে ইরিডিয়াম, এর নাম ইরিডিয়াম, এর নাম কি, কোবাল্ট, আর এর নাম হচ্ছে ফসফরাস। ফসফরাস, ঠিক আছে। এগুলাও কি করা হয়, আমাদের চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমাদের আরো কাজে লাগে অ্যাসিটোপ গুলা। তাছাড়াও তোমার উত্তর কি হবে, আর তারপর তুমি কি করবা, এই যে বক্সগুলো লিখবা, চিকিৎসা ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, তারপর কৃষিকাজে কি ব্যবহার করা হয়, খাদ্য সংগ্রহণে কি ব্যবহার করা হয়, তারপর ভূতাত্ত্বিক গবেষণায় কাজে এইগুলো ব্যবহার করা হয়। এইগুলা মিলাই হচ্ছে তোমার ঘ নাম্বারের আনসার। তাহলে তোমার আনসারটা কি, প্রথমে তুমি গ নাম্বার বের করে ফেলছো, গ নাম্বারটা কি ছিল, যে পরমাণু শনাক্ত করে ফেলছো, পরমাণুটা কি আমাদের ফসফরাস, ঠিক আছে। আর ঘ নাম্বার কি হবে, ওই যে আমি যেটা লিখছি ওটা উত্তরটা লিখবা, আর তার সাথে সাথে ওই যে কোথায় কোথায় ব্যবহার করা হয়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, কৃষিকাজে ব্যবহার করা হয়, এগুলো কি তোমার আনসার, মিলে সুন্দর করে লিখে ফেলবা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আবার দেখানো লাগবে না তোমার, এটা তোমার পোর্টালে থেকে যাবে, এই পুরো স্লাইড তোমাকে দিয়ে দিবে, হ্যাঁ, এই স্লাইড তোমাকে দিয়ে দিবে, এই স্লাইড তোমাকে পড়ে দিলে তুমি সেখান থেকে দেখতে পারবা। হ্যাঁ, তোমাকে, তুমি যদি নোট করে নাও থাকো তাও কোনো সমস্যা নাই, আমি যা যা লিখছি স্লাইডে এই সুন্দর করে তোমাকে পিডিএফ দিয়ে দিবে, আর পিডিএফ দেখে তুমি বাসায় বসে বসে ফোনে বসে বসে পড়তে পারবা। হ্যাঁ, আচ্ছা, ওকে। এবার হচ্ছে এই লাস্টে আমাদের আজকের মতো এখানে আমাদের ক্লাস শেষ। আমাদের ক্লাস শেষ হওয়ার কথা ছিল 7:30-এ, আমাদের 13 মিনিট লেট হলো। তার কারণ হচ্ছে আমরা প্রথমে হচ্ছে তোমাদের ওই যে ওয়েব পোর্টাল ওটা দেখালাম, ওই ওয়েব পোর্টালটা না দেখালে আমাদের ক্লাস 7:30টার ক্লাস 7:30তে শেষ হইতো। সো নেক্সট ক্লাস ইনশাল্লাহ 6টাতেই শুরু হবে এবং 7:30টাতেই শেষ হবে। তোমরা সবাই যা ক্লাসে করলাম এই ক্লাসের এই স্লাইডগুলো সুন্দরভাবে বাসায় পড়বা আবার, এবং যেগুলা জিনিসগুলা সংজ্ঞাগুলা, বিশেষ করে ক কাকে বলে, ঠিক আছে, এগুলা সুন্দর করে আবার খাতায় লিখবা, ঠিক আছে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত তুমি ভালো পারবা। ওকে, ওকে, ঠিক আছে, ওকে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। নিউট্রন কোন রাসায়নিক ধর্ম বহন করে না? হ্যাঁ, অবশ্যই নিউট্রন বহন করে। নিউট্রনটা কাজে লাগবে হচ্ছে তোমার ইসে, ওই যে অ্যাটম বোমা বানায়, মনে আছে অ্যাটম বোমা বানায়, অ্যাটম বোমা, ওই পারমাণবিক বোমা, ওই অ্যাটম বোমা বানায় হচ্ছে ইসে, কি বলে,
তখন নিউটনটা কাজে লাগে, তখন নিউটন ভেঙে ভেঙে প্রচুর পরিমাণে শক্তি হয়। এই যে হিরোশিমা নাগাসাকিতে যে বোমা মারছিল, ওইটা বোমাটা যে এত বিস্ফোরণ করছে তার কার বৈশিষ্ট্যের উপরে? নিউটনের বৈশিষ্ট্যের উপরে। কারণ নিউটন দিয়ে আঘাত করা হয়, নিউটন দিয়ে যখন কোনো পরমাণুকে আঘাত করে ওই পরমাণু ভেঙে ভেঙে ছোট হয়ে যায়। ওটাকে আমরা বলি হচ্ছে ফিশন, ওটাকে আমরা বলি ফিশন, ফিশন রিয়াকশন বলি। ফিশন রিয়াকশনে বিশাল পরিমাণ কি হয় জানো, বিশাল পরিমাণ অনেক রিয়াকশন হয়, অনেক তাপ তৈরি হয়, একদম বিশাল পরিমাণ বিস্ফোরণ হয়। এটা দিয়ে একটা দেশ উড়াই দিয়ে ফেলা যাবে। সেখানে হচ্ছে নিউটন ব্যবহার। ওকে, বাই বাই, টাটা, সবাই টাটা দিচ্ছে। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকো।